গজনবী মহলের প্রধান শয়নকক্ষ তখন এক নিবিড় সুগন্ধময় নিস্তব্ধতায় আচ্ছন্ন। কক্ষের অভ্যন্তরে জ্বলছে মৃদু প্রদীপ। জমিদার সিকান্দার গজনবী তার বিশাল পালঙ্কে অর্ধশায়িত ভঙ্গিতে বসে আছেন। তার এক হাতে রয়েছে বিদেশি মদের রূপালী পাত্র, যা তিনি বিরতি দিয়ে পান করছেন। তার দু চোখে প্রতিফলন হচ্ছে সারা দিনের ক্লান্তি। তার ঠিক সামনে কক্ষের মেঝেতে পাতা জমকালো কার্পেটের ওপর একান্তে নৃত্য পরিবেশন করছে বাইজি মহলের নতুন উস্তাদনি সিমরান। সিমরানের আজকের সজ্জা ছিল অন্য দিনের চেয়েও মোহময়। তার প্রতিটি পদক্ষেপে ছিল আহ্লাদ, লাস্য এবং গভীর নৈপুণ্য, যা তার মাঝে কেবলমাত্র জমিদারকে ব্যক্তিগতভাবে তুষ্ট করার জন্যই সংরক্ষিত। সিমরানের ঘুঙুরের ধ্বনি গভীর রাতের নিস্তব্ধতা ভঙ্গ করছিল। সেই ধ্বনি কখনো ছিল আবেদনময়, আবার কখনো ছিল তীক্ষ্ণ এবং দ্রুতগামী। সিকান্দার গজনবী মদিরার পাত্রে চুমুক দিতে দিতে সিমরানের সর্পিল অঙ্গভঙ্গি মন ভরে দেখছিলেন। তার মুখমণ্ডলে ছিল স্পষ্ট বিলাসের ছাপ, প্রতীকী হাসি। নৃত্য শেষে সিমরান যখন জমিদারের পাশে এসে বসলেন, তখন তার সুগন্ধি শরীর থেকে নির্গত উষ্ণতা যেন কক্ষের বাতাসকে আরও মদির করে তুলল। জমিদার সিকান্দার গজনবীর চোখ জোড়াও স্থির ছিল সিমরানের লাস্যময়ী ভঙ্গিমায়। তিনি ভারী স্বরে বললেন, সিমরান, আপনার নৃত্য আমার এই চঞ্চল মনের একঘেয়েমি দূর করে। শুধুমাত্র আপনার নূপুরের ধ্বনি নয়, বরং আপনার ওই হরিণী চোখের আহ্বান আমায় উন্মাদ করে তোলে। সিমরান আহ্লাদী ভঙ্গিমায় সামান্য ঝুঁকে এসে বলল, হুজুর, আমার সকল শিল্প এখন তো কেবল আপনাকেই তুষ্ট করার জন্য। আমার জীবনের সার্থকতা তো আপনার দৃষ্টির মূল্যায়নেই নিহিত। সিমরান এবার পালঙ্কের পাশে অবস্থিত কারুকার্য খচিত রূপালী টেবিলের ওপর রাখা ফলপাত্র হতে একটি তাজা আঙুর তুলে নিল। আঙুরটি সে নিজের অধরে রাখল, কিন্তু চিবাল না। তার দৃষ্টি তখন জমিদারের চোখে স্থির। সিমরানের এই নীরব ভঙ্গিমা ছিল এক খোলা আমন্ত্রণ। সিমরান চাপা কণ্ঠে লাস্যময়ী স্বরে বলল, আমার শিল্পে যে মিষ্টতা আছে, তা কি কেবল এই আঙুরের মতোই ক্ষণস্থায়ী হুজুর? এই কথা বলতে বলতেই সিমরান সেই রসময় আঙুরটি অত্যন্ত ধীর এবং ইঙ্গিতপূর্ণ ভঙ্গিমায় সিকান্দার গজনবীর ঠোঁটের দিকে এগিয়ে ধরল। তার উষ্ণ নিঃশ্বাস তখন জমিদারের মুখের উপর পড়ছিল। সিকান্দার গজনবী সেই খোলা আমন্ত্রণে মগ্ন হয়ে গেলেন। তিনি সরাসরি নিজের অধর এগিয়ে নিয়ে এলেন। সিমরানের ওষ্ঠজোড়ায় আটকে থাকা সেই ফলটি তিনি আলতো করে ঠোঁট দিয়ে গ্রহণ করলেন। সেই মুহূর্তে তাদের দুজনের অধরে সামান্য ছোঁয়া লাগল। তাদের মাঝে তৈরি হলো এক গভীর ব্যক্তিগত সংযোগ। সেই সংযোগ ছিল কামনা ও অধিকার বোধে মেশানো। সিমরানের ঠোঁট বেয়ে সামান্য আঙুরের রস গড়িয়ে পড়ল। সিকান্দার গজনবী সেই রসের স্বাদ নিতে চাইলেন। তিনি সিমরানের সেই রসের বিন্দুটি নিজের ঠোঁট দিয়ে আলতো করে শুষে নিলেন। তাদের মুখ তখন একে অপরের অত্যন্ত কাছে। সিকান্দার গজনবী ফিসফিস করে বললেন, আপনার লাস্য বড় বিপজ্জনক সিমরান। এই লাস্যের স্বাদ কোনো মদিরাতেও নেই। এটি মৃত্যুর চেয়েও মিষ্টি। এই স্বাদের জন্য একজন জমিদার তার সিংহাসনও বাজি ধরতে পারে। সিমরান হাসল। সে অতি সন্তর্পণে সিকান্দার গজনবীর ঠোঁটের কাছে নিজের অধরের স্পর্শ বজায় রেখে বলল, তবে মৃত্যু কি তবে এতই আকর্ষণীয় হুজুর? আপনি তো ক্ষমতা ও অমরত্ব খোঁজেন, কিন্তু এই ক্ষণস্থায়ী লাস্যই আপনাকে আমার কাছে বেঁধে রাখবে, ঠিক সেই নিষিদ্ধ মদিয়ার মতো। আমাকে ভুলে যাওয়া আপনার জন্য অসাধ্য হবে হুজুর। সিকান্দার গজনবী মুগ্ধ দৃষ্টিতে সিমরানের দিকে তাকালেন। তিনি তার ঠোঁট জোড়া সিমরানের অধরের উপর জোরে চাপলেন। উষ্ণ কণ্ঠে বললেন, তবে তাই হোক। যদি তা ক্ষণস্থায়ীও হয়, তবু এই মুহূর্তে আমি কেবল আপনাতেই আসক্ত। আপনার লাস্যই হোক আমার একমাত্র রাজত্ব। আমার অধিকার এখন শুধুমাত্র আপনার ওপর। সিকান্দার গজনবী এবার সিমরানকে শক্ত করে নিজের বুকের মাঝে টেনে নিলেন। তাদের মৃদু কথোপকথন একসময় থেমে গেল এবং শারীরিক সান্নিধ্যের উষ্ণতা ধীরে ধীরে কক্ষের গুমোট বাতাসকে গ্রাস করল।
কিছুক্ষণ পর যখন কক্ষের পরিবেশ কিছুটা শান্ত হল, সিকান্দার গজনবী পালঙ্ক ছেড়ে উঠে বসলেন। তিনি তার হুক্কায় অগ্নিসংযোগ করলেন। তার চোখে ফিরে এসেছে রাজনৈতিক চিন্তার কালো ছায়া। তিনি অত্যন্ত সতর্কতার সাথে সিমরানের দিকে তাকালেন। এরপর ধীর লয়ে কথা বলতে শুরু করলেন। সিমরান, আজ আমি আপনাকে একটি বিশেষ প্রয়োজনে ডেকেছি, বাইজি মহলের অতি ক্ষুদ্র একটি সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। সিমরান ততক্ষণে নিজের পোশাক পরিপাটি করে নম্র ভঙ্গিমায় বসেছে। সে আগ্রহ নিয়ে প্রশ্ন করল, হুজুর, আমি আপনার আজ্ঞা পালনের জন্য সর্বদা প্রস্তুত। জমিদার হুক্কা একটি দীর্ঘ টান দিলেন। ধোঁয়ার আড়ালে তার মুখমণ্ডল আরও কঠোর দেখালো। সমস্যা হলো আপনার মহলের বাইজি হেমাঙ্গিনী। সিমরান বিস্মিত হল, শুধালো, কি করেছে? তার নৃত্যশৈলী কি আপনার পছন্দ নয় হুজুর? সিকান্দার মাথা ঝাড়ল, বললেন, তার নৃত্যশৈলী নয়, সমস্যা অন্যত্র। এবার তার কণ্ঠস্বরে গভীর বিরক্তি ও ক্ষমতার শঙ্কা স্পষ্ট হল। আমার বড় পুত্র তাইমুর গজনবী ওই সামান্য বাইজির মোহে আচ্ছন্ন হয়েছে। সে এখন প্রথা লঙ্ঘন করতে চায়, হেমাঙ্গিনীকে বেগমের মর্যাদা দিতে চাইছে। আপনি তো জ্ঞানী, চতুর, এর ফল কি হতে পারে তা নিশ্চয়ই আপনার অজানা নয়। তাইমুরের অর্বাচীন খেয়াল আমাদের বহু বছরের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে দেবে, আমাদের ঐতিহ্যকে অপমান করবে। সিকান্দার এবার সরাসরি সিমরানের দিকে তাকালেন। চোখে একরাশ প্রত্যাশা নিয়ে বললেন, তাকে যদি মাহফিলে প্রয়োজন না পড়ে, তবে আমি চাই আপনি কৌশলে হেমাঙ্গিনীকে বাইজি মহল থেকে বের করে দিন। তাকে এমনভাবে অপদস্থ করুন যেন সে লজ্জায় নিজেই আমার রাজ্য ছেড়ে যেতে বাধ্য হয়। এই বিষাক্ত কাঁটা আমার পুত্রের দৃষ্টির আড়াল হওয়া আবশ্যক। আমি ইতোমধ্যে তার বিবাহের পরিকল্পনা শুরু করেছি। সিমরানের মুখমণ্ডল শান্ত রইল। ঠোঁটের কোণে এক ঝলক ঈর্ষার ও জিদের হাসির দেখা মিলল। জমিদারের এই আদেশ তার প্রতিদ্বন্দ্বিতার জিদকে আজ বৈধতা দিল। বিষয়টি আশ্বস্ত করল তাকে। সিমরান জমিদারের হাত নিজের হাতে তুলে নিয়ে দৃঢ়তার সাথে বলল, হুজুর, আপনি এত চিন্তিত হবেন না। আপনি জানেন বাইজি মহলে আমি শ্রেষ্ঠত্বের প্রতীক। হেমাঙ্গিনীর মতো একজন সাধারণ অনভিজ্ঞ বাইজির গজনবী মাহফিলে এক মুহূর্তের জন্যও প্রয়োজন নেই, তা আমি প্রমাণ করে দেব। সিমরানের চোখে তখন ক্রোধ খেলা করছে। সে আত্মবিশ্বাসের সহিত আরও বলল, আসন্ন মাহফিলেই আমি আপনার মনের আশা পূর্ণ করব হুজুর। সকল আমন্ত্রিত অতিথিদের সামনে আমি হেমাঙ্গিনীর শিল্পের দীনতা এমনভাবে তুলে ধরব যে সে মুখ দেখানোর সাহস পাবে না। তার সমস্ত ঔদ্ধত্য ও চটক চূর্ণ হবে। আমার নৃত্যই প্রমাণ করবে বাইজি মহলের আসল সম্রাজ্ঞী কে। আপনার মান রক্ষা হবেই। জমিদার সেকেন্দার গজনবী সিমরানের এই অবিচল আত্মবিশ্বাস এবং তীক্ষ্ণ বুদ্ধি দেখে আশ্বস্ত হলেন। তিনি তীব্র আনন্দ সহকারে হাসলেন। সিমরান, আমি আপনার উপর পূর্ণ আস্থা রাখি। আপনার দক্ষতা এবং এই মহলের রাজনীতি উভয়েই আমার জানা আছে। আমি জানি হেমাঙ্গিনীর মতো অতি সামান্য একজন বাইজি আপনার প্রতিভার সামনে টিকতে পারবে না। সেকান্দার গজনবী পলঙ্কের পাশে রাখা একটি ক্ষুদ্র কাঠের সিন্দুক খুললেন। সেখান থেকে বের করলেন একটি মহামূল্যবান রত্নখচিত মালা, হীরক ও পান্না দিয়ে নির্মিত। জমিদার মালাটি নিজ হাতে সিমরানের গ্রীবায় পরিয়ে দিলেন। মালাটি যেন সিমরানের সৌন্দর্য এবং গর্বকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলল। সিকান্দার গজনবী বললেন, এই উপহার আপনার বিশ্বস্ততার প্রথম প্রতিদান। যখন আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করবেন, তখন আপনার জন্য আরও মূল্যবান পুরস্কার অপেক্ষা করবে। সিমরানের চোখ চিকচিক করে উঠল। সে মালাটি ছুঁয়ে দেখল। এরপর নত হয়ে জমিদারের প্রতি আনুগত্য প্রকাশ করল। হুজুর, আপনার বিশ্বাস আমি প্রাণ বিসর্জন দিয়েও রক্ষা করব। প্রত্যুত্তরে সেকান্দার সিমরানের গলায় আলতো করে চুমু খেয়ে তাকে কক্ষত্যাগের হুকুম করলেন। জমিদার সেকান্দার গজনবীর শয়নকক্ষের উষ্ণতা থেকে বেরিয়ে সিমরান বাইজি মহলে ফিরে এলো। মহলের অন্যান্য কক্ষগুলো তখন নীরব। দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার একঘেয়ে ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না। সহসা এক অপরিচিত ছন্দের শব্দ সিমরানের পদশব্দকে থামিয়ে দিল। ঘুঙুরের ধ্বনি। কিন্তু সে ধ্বনিতে তো পুরনো ঠুমরির দুর্বলতা নেই। সিমরান বুঝতে পারল এই শব্দ আসছে হেমাঙ্গিনীর কক্ষ হতে। তার ঠোঁটের কোণে এক ক্রূর হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে হেমাঙ্গিনীর দরজার দিকে এগিয়ে গেল। দরজায় আঘাত করে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করল না সে।
সিমরান সামান্য ধাক্কা দিতেই দরজা খুলে গেল। সে কক্ষে প্রবেশ করল। হেমাঙ্গিনী তখন মেঝেতে বসে অর্ধ উলঙ্গ অবস্থায় ঘামে ভিজে তীব্র বেগে নতুন নৃত্যভঙ্গিমা অনুশীলনে মগ্ন। সিমরানের অপ্রত্যাশিত আগমনে সে দ্রুত চোখ খুলল এবং তৎক্ষণাৎ নিজের আঁচল টেনে নিল। বিস্মিত হেমাঙ্গিনী তীব্র কণ্ঠে প্রতিবাদ করল, আপনি অনুমতি ব্যতীত আমার কক্ষে কেন প্রবেশ করলেন? এমন অশিষ্ট আচরণ মোটেও কাম্য নয় উস্তাদনি। সিমরান তাচ্ছিল্যের হাসি হাসল। তার রত্নখচিত মালার দুতিতে কক্ষের মৃদু লণ্ঠনের আলো যেন আরও ম্লান হল। সিমরান অত্যন্ত কর্তৃত্বপূর্ণ স্বরে বলল, আপনি কি ভুলে গেছেন আমি এই বাইজি মহলের প্রধান? এই প্রশ্ন করবার দুঃসাহস, এই দম্ভ আপনার সাজে না বাইজি হেমাঙ্গিনী। সিমরান এবার হেমাঙ্গিনীর ঘামসিক্ত মুখের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক হাসি হাসল, শুধালো, এই যে নিরন্তর পরিশ্রম, তা কি কেবলমাত্র আগামী মাহফিলের জন্যই, নাকি আপনি আমাকে পরাজিত করার আকাশকুসুম স্বপ্ন দেখছেন? হেমাঙ্গিনী চুপ করে রইল। সিমরান এবার ঘরময় পায়চারি করতে করতে বলল, থাক, এই প্রশ্নের উত্তর দিতে হবে না। তবে আরেকটি প্রশ্ন আমি না করতে থাকতে পারছি না। আপনি কি সত্যিই মনে করেন আপনি সামান্য বাইজি হয়েও নবাব তাইমুর গজনবীকে নিজের করতে পারবেন? হেমাঙ্গিনীর ভ্রু কুঞ্চিত হল। সে জানতে চাইল, এ বিষয়ে আপনি কিভাবে অবগত? তা আপনার বোধগম্য হবে না। তবে বলে রাখছি, নবাব তাইমুর গজনবী তার স্ববংশমর্যাদার ভিত্তিতে বিবাহ করবেন, রংমহলের ক্ষণস্থায়ী প্রেমের ভিত্তিতে নয়। হেমাঙ্গিনীকে এবারও বিচলিত দেখালো না। তাই সিমরান তখন তার চূড়ান্ত আঘাত হানল। জানেন তো, জমিদার সিকান্দার গজনবী ইতিমধ্যেই তার পুত্রের অন্যত্র বিবাহ দেওয়ার পরিকল্পনা করেছেন। শেষ কথাটি হেমাঙ্গিনীর কোমল বুকে বিষাক্ত তীরের ন্যায় আঘাত হানল। তবে সিমরানের ঔদ্ধত্য তার ভেতরের প্রেম ও সংকল্পকে পুনরায় জাগ্রত করল। হেমাঙ্গিনী এবার কঠোর গলায় বলল, আপনার কথা আমি শুনলাম উস্তাদনি। ক্ষণিককাল আগ অবধিও আমার মন দ্বিধায় ভুগছিল। নবাব তাইমুর গজনবীর মতো মহৎ হৃদয়ের একজনকে এই নিঃস্ব জীবন দিয়ে কি দেব, এই ভাবনায় আমি আচ্ছন্ন ছিলাম। হেমাঙ্গিনী একটু থামল, মেঝে থেকে উঠে দাঁড়াল। তার শারীরিক ভঙ্গিতে প্রাধান্য পেল অহংকার। সে সিমরানের চোখে চোখ রেখে বলল, কিন্তু এখন আর নয়। আপনার এই ঔদ্ধত্যপূর্ণ বাক্যগুলোই আমার ভেতরের সংকল্পকে আরও দৃঢ় করল আজ। যে মানুষটি নিজের বংশমর্যাদা ভুলে আমার কাছে মাথা নত করে আমাকে তার বেগম রূপে দেখতে চেয়েছেন, সেই নিষ্কলুষ প্রেমকে আমি ফিরিয়ে দেব না। হেমাঙ্গিনীর চোখে তখন গভীর প্রেম। সে আবেগ মাখা কণ্ঠে বলল, আমি এই জীবনের লাঞ্ছনা মেনে নিয়েছি, কিন্তু হুজু তাইমুরের হৃদয়ের সত্যকে অপমানিত হতে দেব না। তার নিঃস্বার্থ প্রেম আমার কাছে এক রাজকীয় অঙ্গীকার। এবার সে সিমরানের মুখোমুখি এসে দাঁড়াল, দৃঢ়তা মিশিয়ে বলল, আমি আপনাকে পরাজিত করব উস্তাদনি। আপনার শ্রেষ্ঠত্বের দম্ভ চূর্ণ করব। বিলকিস বানুর উস্তাদনির পদ আমি পুনরুদ্ধার করব এবং আমি ভাবি জমিদার তাইমুর গজনবীর বেগম হব। মনে রাখবেন, ভালোবাসা যখন সত্য হয় তখন প্রথা বা সিংহাসন কোনোটাই তাকে বেঁধে রাখতে পারে না। আপনার মতো ঈর্ষাকাতর এবং ক্ষমতার দাসীকে এই রাজ্য থেকে চিরতরে বহিষ্কার করব আমি। হেমাঙ্গিনীর এই কঠিন প্রতিজ্ঞা শুনে সিমরান এক মুহূর্তের জন্য বিস্মিত হল। পরক্ষণেই তার চোখে দেখা মিলল ক্রূর উপহাসের। সে অট্টহাসিতে ফেটে পড়ল। সেই হাসি ছিল বিত্ততা মেশানো এবং গভীর তাচ্ছিল্যপূর্ণ। সিমরান হেমাঙ্গিনীকে উপেক্ষা করে কক্ষের দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, বিলাসিতা, আপনার মতো অনভিজ্ঞ বাইজি কেবল স্বপ্ন দেখতে পারে। ভালোবাসা দিয়ে জমিদারি চলে না। আপনার স্বপ্ন আমার খুরের নিচে চূর্ণ হবে। অপেক্ষা করুন, আগামী মাহফিলে আপনার পতন হবে। সিমরান আর এক মুহূর্ত না থেমে উদ্ধত্তপূর্ণ ভঙ্গিমায় কক্ষ হতে বেরিয়ে গেল। প্রাসাদের সুবিশাল সিংহতোরণ পার হয়ে ঈশা খাঁ যখন অশ্বপৃষ্ঠে ময়দানে এলেন, তখন আকাশের পূর্ব দিগন্তে রক্তিম সূর্য সবেমাত্র তার তেজ বিকিরণ করতে শুরু করেছে। শিশির সিক্ত দুর্ভাঘাসের ডগায় ভোরের মিঠা রোদ চিকচিক করছিল। বহু বছর পর ঘোড়ার রাশ হাতে নিয়েছেন জমিদার ঈশা খাঁ। তার সেই সুপরিচিত অশ্বারোহণের ময়দান, চারিদিকে উঁচু শাল সেগুন বৃক্ষের নিবিড় বেষ্টনী, যা স্থানটিকে বাহিরের জগৎ থেকে এক নিবিড় বিচ্ছিন্নতা এনে দিয়েছে। মাঠের এক প্রান্তে একটি প্রস্তর বেদি, আর অন্য প্রান্তে এক বিশাল তেঁতুল বৃক্ষ, যে বৃক্ষের নিচে দাঁড়িয়ে তিনি যৌবনকালে অগণিতবার তার প্রশিক্ষণ ঝালাই করে নিয়েছেন। সকালের প্রাতরাশ তিনি তার বেগম নূরজাহান এবং একমাত্র কন্যা আয়েশার সাথে সেরে এসেছেন। সকালের কি সুন্দর শুভ সূচনা! তাই হয়তো তার মুখে লেগেছিল মৃদু হাসি। তবে সে হাসি মনের গভীরে জ্বলতে থাকা রুদ্ধ আগুন দমাতে পারেনি,
দমাতে পারেনি প্রতিদ্বন্দ্বিতার বহনি। জমিদার সিকান্দার গজনবী তাকে সরাসরি অশ্বদৌড়ের প্রচ্ছন্ন আহ্বান জানিয়েছেন। এ কোনো সামান্য প্রতিযোগিতা নয়, এ হলো দুই জমিদারের মধ্যকার ক্ষমতার অলিখিত সংঘাত, অহংকারের সংঘর্ষ। বাল্যকালের বন্ধুর প্রতি ঘটে যাওয়া অন্যায়, গজনবীর এস্টেটের উত্তরের আমবাগান আর সেই পারস্যের শামশির, পরিস্থিতি সবশে আনার প্রবল আকাঙ্ক্ষা বিরাজমান ইশাখার মাঝে। তিনি মনে মনে কঠিন সংকল্প করেছেন, ওই আমবাগান আর শামশির উভয়ই তার হবে। সিকান্দার গজনবীর এত বড় স্পর্ধা তার দিকে বাজি ছড়ে দেয়, এর ফল সে পাবে। এককালে ইশাখা ছিলেন অশ্বচালনায় অপ্রতিদ্বন্দ্বী, তার খ্যাতি ছিল বহুদূর বিস্তৃত। তার ঘোড়া বাহাদুর কেবলমাত্র একটি পশু ছিল না, সেটি বহন করত তার প্রতাপের প্রতীক। যদিও কালের প্রবাহে জমিদারি ও রাজনীতি তার এবং অশ্বের মাঝে ব্যবধান ডেকে এনেছে, বিলাসিতার আবরণ ভেঙে আজ আবার তিনি লাগাম ধরেছেন বেশ পোক্তভাবে। বাহাদুর মারা গেছে কতকাল হয়ে গেছে। কৃষ্ণবর্ণের নতুন ঘোড়াটির গায়ে হাত বুলিয়ে ইশাখা বুকের মাঝে শূন্যতা অনুভব করলেন। বাহাদুর এবং তার স্মৃতি থেকে নিজেকে সরিয়ে আনা প্রয়োজন। ইশাখা ঘোড়ার পিঠে আলতো চাপ দিলেন। প্রথমে কিছুটা আলস্যে মাথা ঝাঁকালো। ইশাখা হাসলেন, তার হাসিটা ছিল কিছুটা ক্রূর। তিনি রাশ সামান্য শক্ত করে ধরে বললেন, তুই আমার বাহাদুরের শূন্যতা পূরণ করতে পারবি না, তার স্থান কেবল আমার স্মৃতিতেই অম্লান রবে। কিন্তু আমি জানি তুই এসেছিস আমার একমাত্র উদ্দেশ্য সাধনে। এই মুহূর্তে আমার চিত্তে একই আকাঙ্ক্ষা কাজ করছে, আসন্ন পূর্ণিমার অশ্বদৌড়ে বিজয়। তিনি অশ্বের দিকে সামান্য ঝুঁকে এলেন, তার কণ্ঠস্বর আরও দৃঢ় এবং তীক্ষ্ণ হল। আমার প্রতিদ্বন্দ্বী সিকান্দার গজনবীর দম্ভ এবং আমার বাল্যকালের বন্ধুর সম্মান উভয়কেই আমি পুনরুদ্ধার করব। এর জন্য আমার সর্বোচ্চ শক্তি চাই, আমার প্রতাপে আগুন চাই। তোর শিলায় শিরায় যে বেগ আছে তা যেন অগ্নির মতো তীব্র হয়, তোর পশ্চাতে যেন ধ্বংসের ইঙ্গিত ভিন্ন আর কোনো চিহ্ন না থাকে। আজ থেকে তোর নাম হবে বারুদ। অশ্বটি উত্তেজিত হয়ে তীব্র হেরেসা করে উঠল, যেন এই কঠিন সংকল্পকে সে বশ্যতা স্বীকার করল এবং নতুন উদ্যমে ছুটতে লাগল ময়দানে। বারুদের খুরের খটখট খটখট শব্দ ময়দানের সমস্ত নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছিল। সে ছুটে চলছিল শাল সেগুন বৃক্ষের সারির মাঝ দিয়ে। ময়দানের ওপর উড়ন্ত এক ঝাঁক কপোত অশ্বের দ্রুতগতির শব্দে চমকে উঠে ডানা ঝাপটে আরও ওপরে উঠে গেল। ক্ষণিককাল বাদে ইশাখার শরীর বিদ্রোহ করল। দীর্ঘদিনের অভ্যেসের অভাব, হাতে পায়ে এক প্রকার বেদনা অনুভব করলেন তিনি। কিন্তু এই শারীরিক কষ্ট তার দৃঢ় সংকল্পকে বিন্দুমাত্র টলাতে পারল না, বরং তা যেন তার জিদকে আরও তীব্র করে তুলল। তিনি চোখ বুজলেন, বুক ভরে গভীর শ্বাস নিলেন। বাতাসের গতিতে তার কেশরাশি পিছনের দিকে উঠছিল, পরিহিত রেশমি পোশাক হাওয়ায় পতপত শব্দ করছিল। তার মানসপটে স্পষ্ট ভেসে উঠল সেই অতীত দিনগুলোর কথা, যখন তিনি ছিলেন শ্রেষ্ঠ, যখন তার ঘোড়ার গতিকে কেউ পরাস্ত করতে পারত না। ইশাখা মনে মনে গর্জন করে উঠলেন, আমি ইশাখা, কেউ আমাকে পরাস্ত করতে পারবে না, কেউ নয়। অশ্বটিকে নিয়ে তিনি তীব্র গতিতে বেশ কয়েকটি পাক মারালেন, তার দক্ষতা, ধৈর্য এবং দ্রুততা পরীক্ষা করলেন। বারুদও যেন তার প্রভুর ইচ্ছাকে সম্মান জানিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে ছুটতে লাগল। ইশাখা যখন শেষ পাকটি সেরে অশ্বটিকে ময়দানের তেঁতুল বৃক্ষের দিকে আনছিলেন, তখন দূর থেকে দুজনকে এগিয়ে আসতে দেখলেন। একজন পুরোপুরি ইউরোপীয় পোশাকে, অন্যজন বাঙালি। ইশাখা তৎক্ষণাৎ চিনতে পারলেন মিস্টার রবিনসন এবং রামকমল রায়। তাদের গতিবিধিতে আগমনের অভিসন্ধি স্পষ্ট হয়ে উঠল। ইশাখা অশ্ব থামালেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু মুখে ক্লান্তির চিহ্ন নেই। তিনি ঘোড়ার রাশ দৃঢ় করে ধরে স্থির দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। মিস্টার রবিনসন বেশ চড়া সুরে ইংরেজিতে সম্ভাষণ জানালেন। গুড মর্নিং মিস্টার ইশাখা, আশা করি আপনার প্রাতভ্রমণ ফলদায়ক হয়েছে। ইশাখা ইংরেজিতেই উত্তর দিলেন, মর্নিং মিস্টার রবিনসন। তিনি ইচ্ছা করেই ঘোড়া থেকে নামলেন না, উঁচু আসনে বসে রইলেন, যা তার মাঝে একটি অহংকারী মনোভাব বজায় রাখল। তিনি আরও বললেন, জি হয়েছে, এই অশ্বটি আমাকে বহু বৎসর পর আবার স্মরণ করিয়ে দিল আমি কেন এই অঞ্চলের শ্রেষ্ঠ অশ্বারোহী। রামকমল রায় তখন এগিয়ে এসে মাথা নিচু করে কুর্নিশ করলেন, চতুরভাবে বললেন, আগে জমিদার মশাই, আপনার অশ্বচালনার খ্যাতি সারা অঞ্চলে আজও ছড়িয়ে আছে। রামকমলের চতুরতায় ইশাখার মন গলল না। তিনি কঠিন দৃষ্টিতে তাদের পানে তাকালেন। তিনি অবগত আছেন এই লোকগুলোর এখানে আসার কারণ। ইশাখা সরাসরি প্রশ্ন করলেন, আপনাদের উপস্থিতি এখানে অপ্রত্যাশিত নয়। জমিদার সিকান্দার গজনবীর সাথে আপনাদের সাক্ষাৎ ব্যর্থ হয়েছে, তাই পুনরায় আমার কাছে এসেছেন, তাই না? রবিনসন কিছুটা অপ্রস্তুত হলেন বটে, তবে দ্রুতই নিজেকে সামলে নিলেন। উত্তর দিলেন,
আমরা বাণিজ্যের মানুষ, আমরা দেখি কোথায় আমাদের চাষের জন্য সবচেয়ে ভালো জমি আছে। সিকান্দার গজনবী তিনি নতুন সুযোগের মূল্য বোঝেন না, কিন্তু আপনি তো দূরদর্শী সাহেব। রামকমল রায় গলার স্বর আরও নরম করে বললেন, আসলে হুজুর, আমরা আপনার এস্টেটে নীল চাষের পরিমাণ নিয়ে কথা বলতে এসেছি। আপনি তো জানেন এখন নীল চাষে কেমন লাভ। আমরা শুনেছি আপনার এস্টেটের অর্ধেকেরও কম জমিতে এখন নীল চাষ হয়। ঈশা খাঁ নাক দিয়ে একটি হালকা শব্দ করলেন, যা বিরক্তির ইঙ্গিত দেয়। তিনি স্পষ্ট করলেন, হ্যাঁ, তা হয়। আমার প্রজাদের আমি জোর করি না, তারা অন্য শস্যও ফলাতে পারে। আমি কোনো লোভী ব্যবসায়ী নই যে তাদের উপর চাপ সৃষ্টি করব। রবিনসন এবার মূল প্রস্তাবটি ঈশা খাঁকে দিলেন। উচ্চস্বরে বললেন, দেখুন, আমরা আপনাকে প্রস্তাব দিতে এসেছি যে আপনার এস্টেটের 4 ভাগের 3 ভাগ জমিতে নীল চাষের ব্যবস্থা করুন। আমরা আপনাকে দেব এক অভূতপূর্ব মূল্য। যত টাকা আপনি এই মুহূর্তে কল্পনা করতে পারছেন তার চেয়েও অনেক বেশি। তিনি একটি মোটা থলি হাতে নিলেন। মোহরের ভারে নুইয়ে পড়ছিল থলিটি। রবিনসন সেটি ঈশা খাঁর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটি কেবলমাত্র একটি অগ্রিম নমুনা, বাকিটা চুক্তির পর। ঈশা খাঁ থলিটির দিকে একবার তাকালেন, তারপর রবিনসনের চোখে চোখ রাখলেন। তার চোখে তখন খেলা করছিল এক জটিল হিসেব নিকাশ। মুখে নিষেধ করলেও ঈশা খাঁ অর্থের লোভী। 4 ভাগের 3 ভাগ জমিতে নীল চাষ মানে বিপুল ধনলাভ। এই অর্থ তার জমিদারির ক্ষমতাকে বহুগুণ বাড়াবে। উপরন্তু তিনি চান না যে নীলকর সাহেবরা তার এস্টেটে এতটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করুক। ঈশা খাঁ মনে মনে ভাবলেন, পুরোটা মেনে নিলে এরা মাথায় চলে বসবে, আবার পুরোপুরি অস্বীকার করলে এই অর্থ আর ক্ষমতা হাতছাড়া হবে। অপেক্ষা করা যাক। তিনি ধীরে সুস্থে জবাব দিলেন, আপনাদের প্রস্তাবটি আকর্ষণীয় মিস্টার রবিনসন, কিন্তু 4 ভাগের 3 ভাগ এটি অনেক বড় অঙ্ক। আমার প্রজা এবং আমার ভবিষ্যতের কথা তো আমাকে ভাবতে হবে। ঈশা খাঁ এবার ঘোড়া থেকে নামলেন। তিনি ঘোড়ার রাশটি রামকমলের দিকে ছুড়ে দিলেন। ধরো। রামকমল রায় কিছুটা বিব্রত হলেও দ্রুত লাগামটি ধরলেন। ঈশা খাঁ পকেট থেকে একটি চুরুট বের করে ধরালেন। ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে লাগল। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করলেন, শুনুন মিস্টার রবিনসন আর রামকমল রায়, আমি এই মুহূর্তে আপনাদের প্রস্তাব গ্রহণও করছি না, আবার পুরোপুরি প্রত্যাখ্যানও করছি না। আমি একজন দূরদর্শী মানুষ, কিন্তু হঠকারী নই। আপনারা এই প্রস্তাবটি রেখে যেতে পারেন। আমি খুব দ্রুতই আমার সিদ্ধান্ত জানাব। রবিনসন হতাশ হলেন ঠিকই, কিন্তু ঈশা খাঁর কর্তৃত্বপূর্ণ ভাব দেখে কিছু বলতে পারলেন না। রবিনসন সম্মতি জানালেন, ঠিক আছে মিস্টার ঈশা খাঁ, আমরা আপনার সিদ্ধান্তের অপেক্ষায় থাকব, কিন্তু মনে রাখবেন আমাদের হাতে সময় কম। সুযোগ হাতছাড়া করবেন না। ঈশা খাঁ দম্ভ ভরে উত্তর দিলেন, সুযোগ হাতছাড়া? ঈশা খাঁ কোনো সুযোগ হাতছাড়া করে না মিস্টার রবিনসন, সে সুযোগ তৈরি করে। ঈশা খাঁ আবার বাহাদুরের পিঠে চেপে বসলেন। সূর্য তখন মধ্য গগনের দিকে এগুচ্ছে। ঘোড়ার খুরের নিচে আবার ধ্বনিত হল খটখট খটখট শব্দ। রাতে ভোজসভার পর জমিদার ঈশা খাঁ দ্রুত পদক্ষেপে তার সুবিশাল শয়নকক্ষের দিকে গেলেন। কক্ষটি অলঙ্কার আর জাঁকজমকে পূর্ণ হলেও এখন যেন তার অস্থির মেজাজের ছায়ায় পড়ে সেটি এক গভীর বিষাদে ভারাক্রান্ত হয়ে উঠেছে। প্রচণ্ড মানসিক চাপ গ্রাস করেছিল তাকে। একদিকে সিকান্দার গজনবীর প্রতি প্রতিশোধের যন্ত্রণা, অন্যদিকে নীলকরদের দেওয়া বিপুল অর্থের প্রলোভন। এই দ্বিবিধ চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি এক ভিন্ন পথ খুঁজলেন, যা জমিদার আমলের ক্ষমতাবান পুরুষদের এক চিরাচরিত কদর্য দুর্বলতা। ঈশা খাঁয়ের জন্য তার বেগম নূরজাহান শয়নকক্ষে প্রতীক্ষায় ব্যস্ত ছিলেন। তার মুখে প্রগাঢ় উদ্বেগ আর চোখে স্বামীর প্রতি সীমাহীন ভালোবাসা। তিনি এগিয়ে এসে ঈশা খাঁর কপালে জমে থাকা ঘাম মোছার জন্য হাত বাড়ালেন। নূরজাহান বেগম চাপা কণ্ঠে অনুরোধ করলেন, হুজুর, আপনাকে বড় ক্লান্ত দেখাচ্ছে। আমি আপনার মস্তক মালিশ করে দেই, হয়তো মাথাটা একটু শান্ত হবে। আপনার এই জেদ, এই চিন্তা। ঈশা খাঁ তড়িৎ গতিতে নূরজাহানের হাত সরিয়ে দিলেন। তার দৃষ্টিতে ফুটে উঠল এক উগ্র বিরক্তি। তিনি রূঢ়স্বরে জবাব দিলেন, থাক, তোমার সেবার আমার প্রয়োজন নেই বেগম, আমাকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করো না। নূরজাহান বেগম মিনতি করলেন, আমি আপনাকে দুর্বল প্রমাণ করতে চাইছি না হুজুর, আমি তো কেবল। ঈশা খাঁ কঠোর ভঙ্গিতে থামিয়ে দিলেন তাকে, আর কোনো কথা নয়, তোমার কেবলের আড়ালে সহানুভূতি স্পষ্ট। আমার উপর করুণা করবে তুমি? তিনি উচ্চস্বরে কটু হাসলেন, দম্ভ ভরে বললেন, আজ অশ্ব চালনার পর আমার শরীর, আমার শিরা উপশিরায় এক নতুন তেজ সঞ্চারিত হয়েছে বেগম। এই মুহূর্তে আমার সহানুভূতি নয়, শান্তি প্রয়োজন, তৃপ্তি প্রয়োজন। নূরজাহান বেগম ম্লান হয়ে মাথা নিচু করলেন। তিনি জানতেন স্বামীর জেদ ও ক্রোধের সামনে কথা বলার ফলাফল শূন্য। নূরজাহান বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন,
বেশ হুজুর, আপনি যা শুভ মনে করেন। ঈশা খাঁ তার দিকে আর ফিরেও তাকালেন না। আদেশ করলেন, তুমি নিজ কক্ষে বিশ্রাম নাও বেগম, আজকের রাত আমি একা কাটাতে চাই। নূরজাহান বেগম স্বামীর এই কথাগুলোর নিগুড় অর্থ বুঝলেন। তার চোখ জোড়া ছলছল করে উঠল, কিন্তু তিনি মুখ খুললেন না। অবনত মস্তকে নীরবে কক্ষ ত্যাগ করলেন। তার এই নিরুচ্চার প্রস্থান যেন ঈশা খাঁয়ের ঔদ্ধত্যের বিজয় আরও একবার প্রতিষ্ঠা করল। নূরজাহান বেগম কক্ষ থেকে চলে যাওয়ার পর ঈশা খাঁ তার ব্যক্তিগত খিদমতগারকে ডাকলেন। নির্দেশ দিলেন, আজ রাতের জন্য নতুন কাউকে ডেকে আনো, যে সম্প্রতি অন্দরমহলে সেবার কাজে এসেছে, খুব কম বয়সী, এক্ষুনি। জমিদারের আদেশ পালন করা ছিল খিদমতগারের অমোঘ কর্তব্য। জমিদার বাড়ির দাসদাসীদের ব্যক্তিগত জীবন বা ইচ্ছার কোনো মূল্য খাঁ এস্টেটে ছিল না। এটাই ছিল তখনকার সমাজের কঠোর বাস্তবতা। কিছুক্ষণের মধ্যেই খিদমতগার ফিরে এলো। তার সাথে এলো এক অল্প বয়সী দাসী, তার নাম রূপসী। সে ভয়ে কাঁপছিল, চোখ মুখ ফ্যাকাশে। অন্দরমহলে তার কাজের বয়স সবেমাত্র 2 মাস। সে উক্ত পরিস্থিতির জন্য বিন্দিমাত্র প্রস্তুত ছিল না। রূপসী ভয়ে সিটিয়ে গিয়ে ঈশা খাঁয়ের সামনে মাথা নিচু করে দাঁড়ালো। তার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগল। সে জানত তার ভাগ্যে আজ কি ঘটতে চলেছে, অথচ তার নিজের কোনো আপত্তি জানানোর ক্ষমতা নেই। জমিদার ঈশা খাঁ একটি তিক্ত হাসি হাসলেন। ভোর হওয়ার আগেই জমিদারি অন্দরমহলে নেমে এলো এক গভীর ও অস্বস্তিকর নিস্তব্ধতা। নূরজাহান বেগম তার কক্ষে সারা রাত জেগে রইলেন। বুকে জাগ্রত হল স্বামীর আদর ভাগের তীব্র যন্ত্রণা। বাইজি মহলের কক্ষগুলোতে জ্বলছে শত শত মোমবাতি আর লণ্ঠন। মহলের বাতাস বেশ ভারী হয়ে আছে দামি আতর, চন্দন আর অগরুর সুবাসে। আজ সেই বহু প্রতীক্ষিত মাহফিলের রাত্রি, যে রাত হয়তো এই মহলের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। বাইজি মহলের অভ্যন্তরীণ ঘরগুলোতে এখন সাজ সাজ রব। প্রতিটি আয়নার সামনে একজন নর্তকী বসে নিজেদের রূপকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ব্যস্ত। কোথাও ঝনঝন শব্দে ভারী অলংকার পরিধানের প্রতিযোগিতা চলছে, কোথাও বা আবার ঘন কাজলের রেখায় চোখের ভাষা সানিয়ে নেওয়া হচ্ছে। ব্যবহৃত প্রতিটি প্রসাধন যেন এক একটি রণসজ্জা, কারণ আজকের মাহফিল কেবলমাত্র মনোরঞ্জনের নয়, এর ঊর্ধ্বেও আজ হবে শ্রেষ্ঠত্বের লড়াই। মহলের প্রধান কক্ষের বিশাল আয়নার সামনে বসে আছে সিমরান। আজকের রাত তার নিকট একছত্র আধিপত্যের রাত। সিমরানের পরনে রয়েছে টকটকে লাল রঙের ভারী জরির কাজ করা পোশাক, যার প্রতিটি সুতোয় ঝরছে আভিজাত্য। গলায় জমিদার সিকন্দর গাজনবীর দেওয়া হীরক ও পান্নাখচিত মালাটি প্রদীপের দপদপে আলোয় প্রতিনিয়ত জ্বলছে। এই মালাটি যেন সিমরানের জয়লাভের পূর্বচিহ্ন। সিমরানের 2 পাশে অবস্থান করছে তার দলের 2 জন অনুগত বাইজি। তারা তাকে সাজিয়ে দিচ্ছে। তার ঠোঁটের কোণে খেলা করছে এক পৈশাচিক তৃপ্তির হাসি। সিমরান মনে মনে নিজের জয় নিয়ে বিন্দুমাত্র সন্দিহান নয়। তার অন্ধবিশ্বাস আজ মাহফিলের সমাপ্তি ঘটবে হেমাঙ্গিনী আর বিলকিস বানুর পতনের মাধ্যমে। সে আয়নায় নিজের প্রতিফলন দেখে ফিসফিস করে বলল, আজকের পর হতে এই মহলে আর কোনো বিভাজন থাকবে না। বিলকিস বানুর সেই জরাজীর্ণ একঘেয়ে শিল্পচর্চা আর হেমাঙ্গিনীর অকালপক্য দম্ভ সব আজ এই ধুলোয় মিশিয়ে দেব। কাল ভোরে যখন সূর্য উঠবে, তখন গজনবী জমিদার বাড়ির বাইজি মহলে কেবলমাত্র সিমরানের রাজত্ব থাকবে। সিমরানের দলের অন্য নর্তকীরাও আজ নিজেদের সাজে কোনো খামতি রাখেনি। তারা জানে সিমরানের জয় মানে তাদেরও জয়। তারা একে অপরের দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ হাসছে, যেন হেমাঙ্গিনীর বিদায়ী ঘণ্টা তাদেরও শ্রবণগোচর হচ্ছে। অন্যদিকে হেমাঙ্গিনীর কক্ষের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। সেখানে কোনো কোলাহল নেই, নেই কোনো প্রসাধনের তীব্র গন্ধ। সেখানে বিরাজমান এক গভীর আধ্যাত্মিক নিস্তব্ধতা। বিলকিস বানু তার চিরচেনা গাম্ভীর্য নিয়ে কক্ষের কোণে বসেছিলেন। তার সামনে দাঁড়িয়ে আছে হেমাঙ্গিনী, কিন্তু হেমাঙ্গিনীর রূপ আজ মহলের অন্যান্য বাইজিদের চেয়ে একেবারে ভিন্ন। হেমাঙ্গিনী আজ কোনো ভারী অলংকার পরেনি। তার পরনে একটি সাধারণ কিন্তু আভিজাত্যপূর্ণ গাঢ় নীল রঙের লেহেঙ্গা। লেহেঙ্গার পাড়ে কমলা এবং সামান্য রূপালী কাজের ছোঁয়া। তার চুলগুলো আজ কোনো জটিল বিনুনিতে বাঁধা নেই, বরং পিঠের ওপর অবিন্যস্তভাবে ছাড়া। শুধু কানের পাশে একটি সদ্য ফোটা কমলা রঙের বুনো ফুল গুজে নিয়েছে সে। চোখে অতি সামান্য কাজলের ছোঁয়া। ব্যাস, এই ছিল আজ তার সাজ। বিলকিস বানু কুঞ্চিত ভ্রু নিয়ে হেমাঙ্গিনীর পানে তাকালেন। তার চোখে একই সাথে খেলা করছে বিস্ময় আর শঙ্কা। তিনি ধীর স্বরে বললেন, বেটি, আজ মাহফিলে শ্রেষ্ঠত্ব প্রমাণের রাত্রি। রাজদরবারে প্রতিটি বাইজি নিজেদের সর্বস্ব দিয়ে সাজছে। আর তুই এই সামান্য বেশে কিভাবে মাহফিলের সেই জৌলুস মোকাবেলা করবি?
অন্তত গলায় জড়োয়া নবরত্নের হারটা পর, এটা তোর শ্রী বৃদ্ধি করবে। হেমাঙ্গিনী বিলকিস বানুর দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে দৃঢ় এক হাসি হাসল। তার মাঝে কোনো অস্থিরতা ছিল না, বরং এক অপ্রতিরোধ্য আত্মবিশ্বাসের মোহে আচ্ছন্ন ছিল। সে বিনীতভাবে বলল, না খালা, আজ নিজের সুসজ্জিত রূপ দেখানোর রাত নয়, আজ যোগ্যতা দিয়ে রূপের আলো চিরকালের জন্য নিভিয়ে দেওয়ার রাত। অলংকার কেবল শরীরের জৌলুস বৃদ্ধি করে, তবে আত্মার দীপ্তি বৃদ্ধি করতে পারে না। আমি চাই না গাজনাবি মাহফিলের অতিথিরা আমার গয়নার কারুকাজ দেখুক, আমার মোহনীয় রূপ দেখুক। আমি চাই তারা আমার প্রতিটি মুদ্রায় বাইজিদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ দেখুক। বিলকিস বানু কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু হেমাঙ্গিনী তাকে থামিয়ে দিয়ে আবার বলতে শুরু করল, খালা, তোমার শিক্ষাই আমার প্রধান অলংকার। আমি যদি আমার নৃত্য আর গীত দিয়ে আজ রাতে মাহফিলের প্রাণ কেড়ে নিতে না পারি, তবে সহস্র অলংকারও আমাকে রক্ষা করতে পারবে না। আজ হেমাঙ্গিনী সাজবে না, আজ হেমাঙ্গিনীর শিল্প ইতিহাস রচনা করবে। বিলকিস বানু বুঝতে পারলেন, হেমাঙ্গিনীর অভ্যন্তরে আজ এক বিশাল আগ্নেয়গিরি শান্ত রূপে ঘাপটি মেরে আছে, যা মাহফিলের মঞ্চে এক নিদারুণ বিস্ফোরণ ঘটাবে। তিনি কেবল আশ্বস্ত হয়ে হেমাঙ্গিনীর মাথায় দোয়ার হাত রাখলেন। মাহফিলের সময় ঘনিয়ে এলো। খাদেমরা এসে সংবাদ দিয়ে গেল, মাহফিল আমন্ত্রিত অতিথিদের আনাগোনায় পূর্ণ। বাইজি মহলের দীর্ঘ করিডোর দিয়ে দলবধে বাইজিরা বড় হলঘরের দিকে অগ্রসর হতে শুরু করল। ঠিক মাঝপথের সেই প্রশস্ত বারান্দায় মুখোমুখি হয়ে গেল দুই দল। একদিকে সিমরান ও তার জমকালো বাইজির দল, অন্যদিকে বিলকিস বানু এবং তার পাশে একাকী নীল বসনা হেমাঙ্গিনী। সিমরান হেমাঙ্গিনীর সাধারণ সাজ দেখে এক বিকট ব্যঙ্গাত্মক হাসি হাসল। তার চোখের দৃষ্টি হেমাঙ্গিনীকে আপাদমস্ত মেপে নিল। সে অত্যন্ত কটু স্বরে বলে উঠল, বাহ, বাইজি হেমাঙ্গিনীকে তো আজ বড়ই করুণ দেখাচ্ছে। লড়াই করতে এসে কি তবে আগেই হার স্বীকার করে নিলেন, নাকি সাজগোজ করার মতো সামান্য মনোবল জোটেনি? সিমরানের দলের এক নর্তকী হাসতে হাসতে টিপ্পনি কাটল, উস্তাদনি, মনে হচ্ছে উনি আগেই রাজ্য ত্যাগের প্রস্তুতি নিয়ে ফেলেছেন। নিঃস্ব হয়ে সর্বস্ব হারিয়ে তার এই যাত্রাকে আমরা সাধুবাদ জানাই। হাসির রোল পড়ে গেল বাইজি মহলের বারান্দায়। সিমরান এগিয়ে এসে বিলকিস বানুর চোখের সামনে নিজের হাতের দামি চুড়িগুলো ঝনঝন করে বাজালো। তারপর বিষাক্ত স্বরে বলল, আজকের এই রাতই আপনাদের শেষ রাত। মাহফিলের সর্বশেষ বাতিটি নেভানোর সাথে সাথেই আপনাদের বাইজি মহল ত্যাগের নির্দেশ জারি করব। আমি ব্যক্তিগতভাবে জমিদারের কাছ থেকে সেই প্রতিশ্রুতি আদায় করেছি। আজ অন্তত মন দিয়ে এই গাজনবী মহলের আতিথেয়তার স্বাদ নিন, কেননা আগামীকাল থেকে আপনাদের ভাগ্য আর সহায় হবে না। ধুলোমাখা পথে রাত্রি যাপন করতে হবে। বিলকিস বানুর চোয়াল শক্ত হয়ে এলো। তার প্রবীণ সত্তা অপমানে রি রি করে উঠল। তিনি কঠোর কিছু বলতে মুখ খুলতেই হেমাঙ্গিনী তার হাত আলতো করে চেপে ধরল। চোখের ইশারায় বিলকিস বানুকে শান্ত থাকতে বলল। হেমাঙ্গিনী এক কদম এগিয়ে এলো সিমরানের পানে। তার নীল বসন আর সাধারণ সাজের আড়ালে তখন এক অদ্ভুত তেজ ফুটে উঠেছে। সে অত্যন্ত নাট্যকতার সাথে নম্র ভঙ্গিতে কুর্নিশ জানালো সিমরানকে। ধীর লয়ে এবং সাবলীলভাবে বলল, উস্তাদনি সিমরান, আপনার এই আত্মবিশ্বাস আমায় মুগ্ধ করল। আপনি আজ যে জৌলুস ছড়িয়ে দাঁড়িয়ে আছেন তা সত্যিই চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছে। তবে মাহফিল বড় বিচিত্র স্থান, তা নিশ্চয়ই আপনার অজানা নয়। প্রদীপের নিচের সেই অন্ধকার সহসাই ঘনিয়ে আসে। তবে আপনার জন্য আমার নিরন্তর শুভকামনা রইল। হেমাঙ্গিনী একটু থামল, বুক ভরে শ্বাস নিল। তার ঠোঁটে লেগে আছে রহস্যময় হাসি। সে পুনরায় বলল, আপনি ঠিকই বলেছেন, আজ একটি বিশেষ রাত। তবে আজকের এই বিশেষ রাতে কে জয়লাভ করবে কিংবা কার পরাজয় নিশ্চিত, তা তো মাহফিলের আগত অতিথির বৃন্দ ঠিক করবে। আপাতত চলুন, গোটা মাহফিল আমাদের জন্য অপেক্ষামান। আমরা আমাদের শিল্প দিয়ে তাদের তৃপ্ত করি। জয় পরাজয় হিসাব সময়ের উপর তোলা থাক। সিমরান হেমাঙ্গিনীর এহেন ব্যবহারে কিছুটা থতমত খেল। সে মনশ্চক্ষুতে দেখেছিল হেমাঙ্গিনীর ভয়ে কুকড়ে যাওয়ার দৃশ্য, কিন্তু হেমাঙ্গিনীর এই স্থিরতা তাকে এক অজানা ভয়ের ইঙ্গুত দিল। তাচ্ছিল্যের ভঙ্গিতে সিমরান তার আঁচল ঝটকিয়ে বলল, শুভকামনা নিজের কাছেই রাখুন বাইজি হেমাঙ্গিনী, মাহফিলেই প্রমাণ হয়ে যাবে কার শিল্প শ্রেষ্ঠ। সিমরান তার দল নিয়ে দ্রুত পায়ে বড় হল ঘরের দিকে অগ্রসর হতে লাগল। বিলকিস বানু হেমাঙ্গিনীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তার মনে হলো আজ রাতের এই লড়াই কেবল দুজন বাইজির মধ্যকার লড়াই নয়, এটি অহংকার বনাম সত্যের এক মহাকাব্যিক সংঘাত হতে চলেছে। হেমাঙ্গিনী চোখ জোড়া বুঝল। তার সম্মুখে ভেসে উঠল নবাব তাইমুর গজনবীর সুদর্শন চেহারা। হেমাঙ্গিনী জানে এই রাতের প্রতিটি মুদ্রা কেবল তার জয় নয়, বরং ভালোবাসার রাজকীয় অধিকার অর্জনের সিঁড়ি। গজনবী মাহফিলের বড় হলঘরটি যেন আজ কোনো ঐন্দ্রজালিক নগরীর ন্যায় সেজেছে।
বিশাল আকার থামগুলোতে চন্দন আর আতর মিশ্রিত সুগন্ধি প্রলেপ দেওয়া হয়েছে, যার ঘ্রাণে ভারী হয়ে আসছে নিঃশ্বাস। ছাদ থেকে ঝুলে থাকা শত মোমের ঝাড়বাতিগুলো আজ যেন এক একটি নক্ষত্রপুঞ্জ, যাদের আলো হলঘরের মেঝেতে প্রতিফলিত হয়ে এক অপার্থিব মায়ার সৃষ্টি করেছে। মাসনদে আসীন জমিদার সিকান্দার গজনবী এবং তার বড় পুত্র তাইমুর গজনবী দুজনেই এক অজানা ঝড়ের অপেক্ষায় স্থির। আমন্ত্রিত অতিথিদের কোলাহলে মুখরিত গোটা মাহফিল আজ। ব্রিটিশ রাজপুরুষদের পরনে জাঁকজমকপূর্ণ সামরিক পোশাক, প্রতিবেশী জমিদারদের রেশমি পাগড়িতে মোড়ানো হীরা মুক্তোর কলকা। সকলের দৃষ্টি স্থির মঞ্চের ওপর, যেখানে আজ নির্ধারিত হবে গজনবী রাজত্বের শ্রেষ্ঠ শিল্পীর ভাগ্য। অথচ এ বিষয়ে তারা অবগত নয়। জমিদারের আদেশানুসারে হঠাৎ তবলার চাটি আর সারেঙ্গির প্রথম সুরটি গুঞ্জরিত হল। মাহফিলে নেমে এলো এক নিবিড় নিস্তব্ধতা। মঞ্চের কেন্দ্রে ঝনঝন শব্দে আবির্ভূত হল সিমরান ও তার অনুগত বাইজির দল। সিমরানের প্রতিটি পদক্ষেপে আজ এক রাজকীয় দাপট, তার প্রতিটি মুদ্রায় মিশে আছে এক অদ্ভুত কাঠিন্য, যা কেবল দীর্ঘ সাধনার বহিঃপ্রকাশ নয়, বরং ক্ষমতার দম্ভ থেকেও উদ্ভূত। সারেঙ্গির সুর যখন দ্রুত হতে শুরু করল, সিমরান তার নাচের প্রথম লয়টি ধরল। তার নাচটি ছিল নিখুঁত জ্যামিতিক নকশার মতো। হাতের কাজ এবং পায়ের তালের মধ্যে বিন্দুমাত্র বিচ্যুতি ছিল না। তবলার ধীরে ধীরে কেটে বোলের সাথে তার ঘুঙুরের শব্দ যখন পাল্লা দিয়ে বাজতে শুরু করল, তখন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা বিমোহিত হয়ে পড়লেন। এটি ছিল এক যান্ত্রিক শ্রেষ্ঠত্বের প্রদর্শন। সিমরান মঞ্চের কেন্দ্রে দাঁড়িয়ে যখন তার দ্রুতগামী চক্করগুলো দিচ্ছিল, তখন তার ভারী রেশমি পোশাকটি মঞ্চের ওপর এক বিশাল বৃত্ত তৈরি করল। প্রতিটি চক্করের শেষে যখন সিমরান হাত দুটি উপরের দিকে ছুঁড়ে স্থির হয়ে দাঁড়াচ্ছিল, তখন উপস্থিত আগন্তুকরা আভিজাত্যের বিস্ময় প্রকাশ করতে করতে ব্যস্ত প্রায়। এরপর সিমরানের দলের নর্তকীরা তাকে ঘিরে এক নিপুণ শৃঙ্খলাবদ্ধ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করতে লাগল। তাদের সমবেত ঘুঙুর ধ্বনি দরবার হলের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে এক কৃত্রিম উত্তেজনার সৃষ্টি করল। সিমরান বারবার অতিথিদের চোখের দিকে তাকিয়ে সম্মোহনী মায়া ছড়িয়ে দিচ্ছিল। ক্রমশ তার নৃত্যে প্রকাশ পেতে লাগল একক অধিকারের সুর, যেন এই মঞ্চকে সিমরান তার ব্যক্তিগত রাজত্ব বলে ঘোষণা করছে। এই সুদীর্ঘ পরিবেশনায় সিমরান তার শারীরিক সক্ষমতা আর কৌশলের চরম সীমা স্পর্শ করল। সে যখন তবলার সঙ্গে তাল মিলিয়ে ঝালার চূড়ান্ত পর্বে পৌঁছল, তখন আগত অতিথিদের মনে হলো মঞ্চে যেন এক রক্তিম ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। এটি ছিল আভিজাত্য আর শক্তির এক প্রকাশ্য আস্ফালন। সিমরান তার শেষ মুদ্রাটিতে মনোনিবেশ করল। তার মুখমণ্ডলে ছড়িয়ে পড়ল তাচ্ছিল্য ভেরা হাসি, আর চোখে হেমাঙ্গিনীর দিকে একবার তাকিয়ে সেই হাসি ঠোঁটে ঝুলিয়ে মঞ্চ ছাড়ল সে। গোটা মাহফিল জাগ্রত হল মারহাবা ধ্বনিতে, করতালিতে ফেটে পড়ল সকলে। সিমরানের এই কোলাহলপূর্ণ বিদায়ের পর মাহফিলে পুনরায় এক রহস্যময় স্তব্ধতা নেমে এলো। ঠিক সেই মুহূর্তে মঞ্চে ধীর পায়ে এগিয়ে এলো নীল বসনা হেমাঙ্গিনী। সে তার স্থান পাকাপোক্ত করল ঠিক ঝাড়বাতিটির নিচে। তার অলঙ্কারহীন এই মূর্তিকে দেখে মাহফিলের বহু গণ্যমান্য ব্যক্তিদের ভ্রু কুঞ্চিত হল। তবে সারেঙ্গির এক দীর্ঘ ও করুণ তারের সুরের মধ্য দিয়ে হেমাঙ্গিনী যখন তার প্রথম মুদ্রাটি ধরল, তখন যেন জাদুর কাঠির ছোঁয়ায় গোটা প্রেক্ষাপট বদলে গেল। হেমাঙ্গিনী আজ কোনো ক্ষমতার প্রদর্শন করতে আসেনি, বরং সে এসেছে নিজেকে উৎসর্গ করতে। তার হাতের আঙুলগুলো যখন বাতাসের বুকে এক অদৃশ্য হাহাকারের নকশা আঁকছিল, তখন উপস্থিত অতিথিরা সেই নকশার প্রভাবে সম্মোহিত হয়ে পড়লেন। শুরুতে হেমাঙ্গিনী কোনো দ্রুত লয় ব্যবহার করল না, বরং তার ধীর স্থির অবয়বে এক আধ্যাত্মিক সুষমা ফুটিয়ে তুলল। তবলার বোল যখন মাঝারি লয়ে পৌঁছল, তখন হেমাঙ্গিনীর নিখুঁত পায়ের কাজ শুরু হলো। তার নূপুর ধ্বনি থেকে নির্গত হতে লাগল এক অপার্থিব সুর। সে মঞ্চের মসৃণ মেঝেতে বিদ্যুতের ন্যায় পিছিয়ে গেল। সে থামল ঠিক জমিদার পুত্র তাইমুর গজনবীর সম্মুখ ভাগে। হেমাঙ্গিনীর এমন নৃত্যভঙ্গিমায় আগত অতিথিদের নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য রুদ্ধ হয়ে গেল। হেমাঙ্গিনী আজ কোনো বাইজি সুলভ চটুলতা দেখালো না। তার প্রতিটি আমোদ আর তৎকার তাইমুরের প্রতি এক নিবিড় প্রেমের অঙ্গীকার। উপস্থিত ব্রিটিশ পুরুষরা মদের পাত্র নামিয়ে রাখলেন, পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে রইলেন। চোখের পলক পড়ছিল না তাদের। এক বৃদ্ধ জমিদার, যার কানে শত শত মাহফিলের সুর বেজেছে, তিনি বিড়বিড় করে বললেন, এ তো নাচ নয়, এ তো এক বিরাহিনী আত্মার হাহাকার।
সকলের উন্মাদনা তখন চরম সীমায়। হেমাঙ্গিনী যখন তবলার তালের সাথে পাল্লা দিয়ে দ্রুত বেগে ঘুরতে শুরু করল, তখন তার নীল পোশাকটি মঞ্চের ওপর এক বিশাল নীল পদ্মের মতো ঘূর্ণায়মান হয়ে উঠল। একটানা 50টি চক্কর দেওয়ার পর যখন সে স্থির হয়ে দাঁড়ালো, তখন গোটা মাহফিল ফেটে পড়ল এক আকাশচুম্বী চিৎকারে, অপূর্ব, সুবহান আল্লাহ। হেমাঙ্গিনীর চুলগুলো তখন অবিন্যস্ত হয়ে পিঠের উপর খেলা করছিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝাড়বাতির আলোয় হীরার মতো চমকাচ্ছিল। কিন্তু হেমাঙ্গিনীর আসল জাদু লুকিয়েছিল তার দু চোখের ইশারায়। সে যখন মঞ্চে নেচে বেড়াচ্ছিল, তার নজর মাহফিলের অতিথিদের ভিড় এড়িয়ে বারবার স্থির হচ্ছিল তাইমুরের ওপর। সেই চাহানিতে ছিল একজন বেগমের অধিকারবোধ। হেমাঙ্গিনী যখন এক পায়ে দাঁড়িয়ে বৃত্তাকারে ঘুরছিল, তখন তার ওষ্ঠের কোণে এক মিষ্টি ও লাজুক হাসি ফুটে উঠল, যা ছিল মাত্র তাইমুরের জন্য। সেই হাসিটি এতই প্রগাঢ় ছিল যে তাইমুর গজনবী নিজেও সম্মোহিত হয়ে আসন থেকে সামান্য সামনে ঝুঁকে পড়লেন। অতিথিদের মধ্যে তখন এক অভূতপূর্ব উন্মাদনা তৈরি হয়েছে। তরুণ জমিদাররা উত্তেজনায় আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। মোহর আর মূল্যবান রত্ন মঞ্চের ওপর বৃষ্টির মতো পড়তে শুরু করল। কিন্তু হেমাঙ্গিনীর সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে যেন দরবারের সমস্ত কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল তাইমুরের সাথে এক নিঃশব্দ কথোপকথনে মগ্ন। নাচের দ্রুত লয়ে যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছল, তখন হেমাঙ্গিনীর নূপুর ধ্বনি আর বাদ্যযন্ত্রের সুর মিলেমিশে একাকার হয়ে গেল। সে তার নাচের তালের মাঝেই তাইমুরকে নিঃশব্দ বুঝিয়ে দিল, এই যে আমার ঘর্মস্থ মুখমণ্ডল, সর্বাঙ্গের ক্লান্তি আর আগত মেহমানদের বন্দনা সবই আপনার চরণে নিবেদিত হুজুর। হেমাঙ্গিনীর প্রতিবাদের শিল্প আর প্রেমের এক অদ্ভুত রসায়ন সকলের মাঝে এক অভাবনীয় উচ্ছ্বাস তৈরি করল। রাজপুরুষরা পর্যন্ত তাদের আভিজাত্যের খোলস ছেড়ে উচ্চস্বরে প্রশংসা করতে শুরু করলেন। দরবারের এক কোণে বসা প্রবীণ অমাত্যরা, যারা কেবল বাইজিদের রূপের কাঙাল, তারাও আজ হেমাঙ্গিনীর শিল্পের কাছে মাথা নত করলেন। সিমরান মঞ্চের আড়াল থেকে এই দৃশ্য দেখে নিজের ক্রোধ সংবরণ করতে পারছিল না মোটেও। মুহূর্তের মাঝেই নিজের নিখুঁত কৌশল হেমাঙ্গিনীর এই অবাধ্য আবেগের কাছে খড়কুটোর মতো ভেসে যেতে দেখল সে। অতিথিদের এই নিয়ন্ত্রণহীন উচ্ছ্বাস আর তাইমুরের চোখের মুগ্ধতা সিমরানকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিতে লাগল ক্রমশ। সিমরান বুঝতে পারল, এক পরাজিত সেনাপতির মতো নিজের পতন চাক্ষুষ করছে সে। মঞ্চের ঠিক উপরে মখমলের আসনে উপবিষ্ট জমিদার সিকান্দার গজনবী তখন এক পাথরের মূর্তির মতো স্থির। তার হাতের পানপাত্রটি ঠিক কখন হেলে পড়েছে আর সেখান থেকে মূল্যবান মুদিয়া কার্পেটে চুইয়ে পড়ছে, সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। তার চোখের সামনে কেবল ভাসছে গতরাতের সেই দৃশ্য। সিমরান তার শয়নকক্ষে বসে অত্যন্ত দম্ভের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল যে আজ সে ভরা মাহফিলের মঞ্চে হেমাঙ্গিনীর শিল্পকে একঘেয়ে প্রমাণ করবে। সে বলেছিল হেমাঙ্গিনীকে জনসমক্ষে এমনভাবে অপদস্থ করা হবে যে লজ্জায় সে নিজেই এই রাজ্যত্যাগের সিদ্ধান্তে উপনীত হবে। কিন্তু আজ রাতের এই দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন, বিপরীত। সিকান্দার গজনবী আজ কেবল এক বাইজির নাচ দেখেননি, তিনি চাক্ষুষ করেছেন এক অবিশ্বাস্য গণজাগরণ। আমন্ত্রিত সকল অতিথিরা যখন একে একে দাঁড়িয়ে হেমাঙ্গিনীকে কুর্নিশ জানাচ্ছিলেন, তখন সিকান্দার বুঝতে পারলেন আজ সিমরানের অতি নিখুঁত শিল্প হেমাঙ্গিনীর নিকট হেরে গেছে। অতিথিদের মাঝে ছড়িয়ে পড়া এই উন্মাদনার পর হেমাঙ্গিনীকে অযোগ্য বলে বিতাড়িত করার কোনো যুক্তি আর ধোঁপে টিকবে না, বরং তাকে বহিষ্কার করলে গজনবী বংশের বিচারের ওপর কলঙ্ক লেপন করা হবে। সবচেয়ে বড় বিপদের সংকেত তিনি পেলেন তার নিজের বড় পুত্রের নিকট হতে। সিকান্দার আর চোখে দেখলেন নবাব তাইমুর গজনবী তার রাজকীয় গাম্ভীর্য বিসর্জন দিয়ে আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন। তার দু হাতের করতালি যেন থামতেই চাইছে না। তাইমুরের চোখে মুখে আজ কোনো লুকোছাপা নেই, বরং সেখানে বিরাজমান হেমাঙ্গিনীর প্রতি এক প্রগাঢ় এবং পবিত্র ভালোবাসা। সিকান্দারের শঙ্কা আজ পূর্ণতায় রূপ নিল। তাইমুর তো কেবল মোহাচ্ছন্ন নয়, বরং সে আজ সকলের সামনে এই বাইজির প্রেমে নিজেকে সঁপে দিয়েছে। জমিদারের প্রশস্ত কপালে ঘামের রেখা ফুটে উঠল। ভরা মাহফিলে এই দৃশ্য তার বহু বছরের সুকৌশলী ক্ষমতার ভিতকেও যেন এক নিমেষে টলিয়ে দিল। হেমাঙ্গিনী যখন মঞ্চ থেকে নেমে ধীর পায়ে পেছনের অলিন্দের দিকে অগ্রসর হচ্ছিল, তখন তার প্রতিটি পদক্ষেপ ছিল একজন বিজয়ীর মতো। তার সেই ঘর্মাক্ত মুখাবয়বে কোনো ক্লান্তির রেশ ছিল না, বরং ছিল এক স্বর্গীয় প্রশান্তি। অলিন্দে প্রবেশ করতেই তার চোখাচোখি হল সিমরানের সাথে। সিমরানের মুখমণ্ডল তখন রাগে আর অপমানে নীল হয়ে গেছে।
তার হাতের মুঠোয় থাকা রেশমি রুমালটিও প্রায় ছিঁড়ে যাওয়ার উপক্রম। হেমাঙ্গিনী এক মুহূর্তের জন্য থামল। সে সিমরানের সেই বিষাক্ত চোখের দিকে তাকিয়ে তার ওষ্ঠের কোণে এক শীতল বাঁকা হাসি ফুটিয়ে তুলল। কোনো বাক্য ব্যয় না করেই সেই একটি হাসি যেন সিমরানকে বুঝিয়ে দিল, আপনার সকল অহংকার, শিল্পের দম্ভ আজ আমার পায়ের নুপুরের ধ্বনির কাছে পরাজিত, উস্তাদনি। সিমরান হেমাঙ্গিনীর হাসির অর্থ বুঝতে পারল। সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এছাড়া কি করারই বা আছে? তার দর্প যে আজ ধুলোয় মিশে গেছে। পেছনের সাজঘরে পৌঁছতেই বিলকিস বানু ঝড়ের বেগে ধেয়ে এলেন হেমাঙ্গিনীর পানে। তিনি 2 হাত প্রশস্ত করে হেমাঙ্গিনীকে জড়িয়ে ধরলেন। প্রবীণ উস্তাদনির আজ চোখে জল। তিনি আবেগমথিত কণ্ঠে বললেন, আজ তুই কেবল নৃত্য পরিবেশন করিসনি রে বেটি, আজ তুই আমার হারানো সম্মান পুনরুদ্ধার করেছিস। গজনবী মাহফিল আজীব অন্তর্লেই নীল বসনার স্মৃতি বয়ে বেড়াবে। সাব্বাস বেটি। হেমাঙ্গিনী বিলকিস বানুর বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, খালা, আজ আমি তোমার দেওয়া শিক্ষাকে অমর্যাদার দ্বারগোড়ায় পৌঁছতে দেইনি। এই জয় আমার নয়, এই জয় আমাদের সত্যের জয়, আমাদের শিল্পের জয়। ওদিকে বড় হলঘরে তখন এক ভিন্ন রকমের আগ্নেয়গিরি বিস্ফোরণের অপেক্ষায়। হেমাঙ্গিনী মঞ্চ থেকে নামার পর আমন্ত্রিত অতিথিদের মাঝে বিপুল সাড়া পড়ে গেল। বেশ কয়েকজন প্রতিবেশী জমিদার এবং উচ্চপদস্থ ইংরেজরা তাদের আসন ছেড়ে সরাসরি হেমাঙ্গিনীর সন্ধানে পেছনের অলিন্দের দিকে এগিয়ে গেলেন। তারা হেমাঙ্গিনীকে ঘিরে ধরলেন। কেউ তার হাতের মুদ্রা নিয়ে বাহবা দিলেন, কেউ বা তার সারেঙ্গির লয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অতিথিদের এই ভিড় আর হেমাঙ্গিনীর সাথেই তাদের অতি অপ্রয়োজনীয় কথোপকথন দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন জমিদার পুত্র তাইমুর গজনবী। এতক্ষণ যে চোখে কেবল মুগ্ধতা ছিল, সেখানে এবার ভর করল এক প্রলয়নকরী ঈর্ষা। তাইমুরের অন্তরাত্মা তখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রতিবার যখনই কোনো অপরিচিত পুরুষ হেমাঙ্গিনীর খুব কাছে গিয়ে কথা বলছে, তাইমুরের মুষ্টিবদ্ধ হাত দুটো রক্তিম হয়ে উঠছে। তার মনে হচ্ছে যে হেমাঙ্গিনীর নৃত্য শুধুমাত্র তারই জন্যে উৎসর্গ হবার কথা, যার প্রতিটি চোখের ইশারা কেবল তারই হৃদয়ে ঠাঁই পাওয়ার কথা, তাকে কেন পরপুরুষের প্রশংসার পাত্রী হতে হবে? প্রেমিক পুরুষেরা যেভাবে আপন ভালোবাসার উপর চূড়ান্ত মালিকানা দাবি করে, তাইমুরের ভেতরে সেই আদিম অধিকারবোধ আজ গর্জে উঠল। তিনি মনে মনে চাইলেন মাহফিলের সকল অতিথিকে মুহূর্তে বিদায় করে দিতে, যেন হেমাঙ্গিনী কেবল তার দৃষ্টির সীমানায় বন্দী থাকে। তার চোখের মণিতে এক ধরনের অন্ধার নেমে এলো। হলঘরের ঝাড়বাতির আলো তার কাছে তখন অসহ্য মনে হতে লাগল। হেমাঙ্গিনীর এই সাফল্য তাকে যেমন গর্বিত করেছে, তেমনি এই আগত মেহমানদের লোলুপ প্রশংসা তার হৃদয়ে তপ্ত সীসার মতো বিঁধছে। নবাব তাইমুর গজনবী বুঝতে পারলেন তিনি হেমাঙ্গিনীর সাথে জুড়ে থাকা প্রতিটি বস্তুর প্রতি আসক্ত। তার মোহ, তার রূপ, শ্বাসপ্রশ্বাস কিংবা তার দেহ, সবটা তার চাই। এক চিলটে ভাগাভাগির স্থান নেই এখানে। পুরো মাহফিল তখনও গুঞ্জনে মুখর। জমিদার সিকান্দর গজনবী যখন দেখলেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তিনি ইশারায় দাউদকে মাহফিল সমাপ্তির ঘোষণা দিতে বললেন। ঘোষণার পর অতিথিরা অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিতে শুরু করলেন, কিন্তু তাদের মুখে কেবলমাত্র একটিই নাম ধ্বনিত হতে লাগল, হেমাঙ্গিনী। মাহফিলের শেষ হতেই বাইজিরা সারিবদ্ধভাবে নিজ মহলে ফিরে এলো। সেই প্রধান কক্ষের সেই বিশাল আয়নার সামনে, যেখানে আজ সন্ধ্যায় সিমরান দর্প ভরে নিজের রূপ নেহার করছিল, সেখানে বিরাজ করতে লাগল এক অখণ্ড নীরবতা। সিমরান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার সেই টকটকে লাল জরির পোশাক এখন আর রক্তের মতো লাল দেখাচ্ছে না, বরং পরাজয়ের এক জরাজীর্ণ স্মারক হয়ে তার গায়ে ঝুলে আছে। সিমরানের দুপাশে দাঁড়িয়ে থাকা অনুগত নর্তকীরাও মস্তক অবনত করে রেখেছে। তাদের চোখে মুখে সেই শানিত অধ্যত্বের লেশ মাত্র নেই। হেমাঙ্গিনী ধীর পায়ে কক্ষের মাঝখানে এসে দাঁড়াল। তার ঘর্মাক্ত ললাটে এখনও সেই আত্মবিশ্বাসের দ্যুতি। নীল বসনের সেই সাধারণ মেয়েটি আজ যেন এক অলৌকিক শক্তিতে বলিয়ান। তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছেন বিলকিস বানু। তার দু চোখেও আজ জয়লাভের প্রশান্তি খেলা করছে। হেমাঙ্গিনী কক্ষের নিস্তব্ধতা ভেঙে মৃদুস্বরে বলতে শুরু করল, উস্তাদ সিমরান, কক্ষের বাতাস বড় ভারী ঠেকছে না আপনার কাছে? আজ সন্ধ্যায় বাইজি মহলের বারান্দায় দাঁড়িয়ে যে আকাশচুম্বী সংকল্পের কথা আপনি বলছিলেন, তার প্রতিধ্বনি কি এখনও আপনার কানে বাজছে, নাকি মাহফিলের সেই অজস্র মোহর আর রত্নবৃষ্টির শব্দে আপনার নিজস্ব স্বর হারিয়ে গেছে? হেমাঙ্গিনীর উচ্চারিত প্রতিটি শব্দ ছিল শানিত তীরের মতো, যা সিমরানের দম্ভের বর্ম ভেদ করতে যথেষ্ট। তবুও সে কোনো উত্তর দিল না।
তার চোয়াল শক্ত, দৃষ্টি মেঝের কার্পেটে নিবদ্ধ। হেমাঙ্গিনী এক কদম এগিয়ে এলো। তার কণ্ঠস্বরে এবার মিশল এক অদ্ভুত তুচ্ছ তাচ্ছিল্য, যদিও তা অতি ভদ্রতার আবরণে ঢাকা। আজকের মাহফিলে সুর আর তালের যে সংঘাত হলো, তাতে কে শ্রেষ্ঠ আর কার শিল্প আজ ধূলিলুণ্ঠিত তা নিয়ে কি এখানে উপস্থিত কারো মনে কোনো সংশয় আছে? যারা আজ মঞ্চে মোহর ঢেলেছে তারা কি কেবল রূপের কাঙাল ছিল, নাকি তারা আজ প্রথমবারের মতো শিল্পের সেই রুদ্রমূর্তি দেখেছে যা কেবল আত্মার গুহীন থেকে উৎসারিত হয়? হেমাঙ্গিনী কক্ষের বাকি বাইজিদের দিকে দৃষ্টি ফেরাল। আপনাদের কি কোনো দ্বিমত আছে? উস্তাদনি সিমরানের সেই জ্যামিতিক নিখুঁত চক্কর আর আমার এই অলঙ্কারহীন আরতি, এই দুয়ের মাঝে গজনবী মাহফিলের মেহমানরা কাকে বেছে নিয়েছে তা কি পুনরায় বলার প্রয়োজন আছে? প্রত্যুত্তরে কেউ কোনো কথা বলল না। নর্তকীরা একে অপরের দিকে তাকাচ্ছিল। তারা স্বচক্ষে দেখেছে হেমাঙ্গিনী যখন নাচছিল তখন খোদ জমিদার পুত্র তাইমুর গজনবী তার গদি ছেড়ে সামনে ঝুঁকে পড়েছিলেন। নৃত্য শেষ হতেই তিনি আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন। তার এই মুগ্ধতার মাঝে ছিল হেমাঙ্গিনীর প্রতি বশ্যতা স্বীকার। সিমরানের নীরবতা দেখে হেমাঙ্গিনী পুনরায় বলতে শুরু করল। তার স্বরে এবার কাঠিন্য ফুটে উঠল। আমাদের মাঝে যে দ্বৈরথ হয়েছিল তার শর্তগুলো কি আপনার মনে আছে? আপনি বলেছিলেন আমি আর বিলকিস বানু হারলে আমাদের এই মহল ত্যাগ করতে হবে, আর আপনি যা বলবেন তাই শিরোধার্য হবে। কিন্তু নিয়তি আজ বড় বিচিত্র এক পাশা খেলেছে। আজ পরাজয়ের তিলক আপনার ললাটে উস্তাদনি। কাজেই আমার শর্ত অনুযায়ী এই মুহূর্ত থেকে বিলকিস বানুর সেই হারানো গৌরব এবং পদের মর্যাদা আপনার ফিরিয়ে দিতে হবে। স্বেচ্ছায় নিজের উস্তাদনির পদ ত্যাগ করতে হবে। হেমাঙ্গিনী সিমরানের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরও বলল, আমি আশা করি আপনি আপনার প্রতিজ্ঞা রক্ষা করবেন। আপনি নিশ্চয়ই এতটা দ্বিমুখী নন যে নিজের পরাজয়কে অস্বীকার করে বেইমানির আশ্রয় নেবেন। আভিজাত্য কেবল পোশাকে থাকে না বাইজি সিমরান, আভিজাত্য থাকে কথার ওজনে। আমি বিশ্বাস করি সেই ওজনের মর্যাদা দিতে আপনি কার্পণ্য করবেন না। সিমরান এতক্ষণ স্থির ছিল, কিন্তু হেমাঙ্গিনীর এই শেষ কথাগুলো তার বুকের গহীনে তপ্ত অনলের ন্যায় জ্বলে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে পরাজয়ের গ্লানি থাকলেও অন্তরে এক বিষাক্ত সাপের হিসিস ধ্বনি শোনা যাচ্ছিল। তবে সে কোনো চিৎকার করল না, প্রতিবাদও করল না। সে জানে আজ পুরো মহলের জনমত প্রকাশ্যে না হলেও অভ্যন্তরে তার বিপক্ষে। সে ধীর হাতে ছোট সিন্দুক থেকে চাবির গোছাটি বের করে নিল। এই চাবির গোছাটি কেবল ধাতুর টুকরো নয়, এটি ছিল এই বাইজি মহলের একচ্ছত্র আধিপত্যের প্রতীক। সিমরান অতি কষ্টে চাবি সমেত নিজের কম্পিত হাতটি বিলকিস বানুর দিকে এগিয়ে দিল। বিলকিস বানু যখন সেই চাবির গোছাটি গ্রহণ করলেন তখন তার হাতও সামান্য কাঁপছিল। সিমরান চাবি হস্তান্তর করেই দ্রুত পায়ে কক্ষ থেকে বেরিয়ে যেতে উদ্যত হল। তার মনে হচ্ছিল এই কক্ষের প্রতিটি দেওয়াল তাকে বিদ্রুপ করছে। ঠিক সেই মুহূর্তে বিলকিস বানুর গম্ভীর কণ্ঠস্বর কক্ষের দেওয়ালে প্রতিধ্বনিত হল, দাঁড়ান বাইজি সিমরান। সিমরান থমকে গেল। পেছনে না ফিরেই সে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। বিলকিস বানু ধীর পায়ে এগিয়ে গেলেন তার সম্মুখে। বললেন, আমি চাইলে আজই আপনাকে এবং আপনার এই দাম্ভিক দলকে মহল থেকে বিতাড়িত করতে পারতাম, কিন্তু শিল্পের সাধনায় প্রতিশোধের কোনো স্থান নেই। আমি চাই আপনি এই মহলেই থাকবেন, আপনার শিল্পচর্চা চালিয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, শিল্প যখন ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যায় তখন তার পতন অনিবার্য। আজ থেকে এই মহলের শৃঙ্খলা আর রীতিনীতি পুনরায় আমার নির্দেশে চলবে। বিলকিস বানুর প্রতিটি কথা সিমরানের কানে সীসার মতো মিঁজল। প্রবীণ উস্তাদনির এই মহানুভবতা তার নিকট হাজারো ভর্ৎসনার চেয়েও বেশি অপমানজনক বলে মনে হলো। সে মনে মনে ভাবল, ক্ষমা, এই ক্ষমা আমার শোধের আগুনকে আরও বাড়িয়ে দিল। বিলকিস বানু, হেমাঙ্গিনী, আপনি আজ জিতেছেন ঠিকই, তবে যুদ্ধের ময়দান এখনও শেষ হয়নি। এর শোধ আমি নিবই নিব। সিমরান দ্রুত কদম ফেলে অন্ধকার করিডোরের দিকে মিলিয়ে গেল। তার দলের বাকি বাইজিরাও মাথা নিচু করে তাকে অনুসরণ করল। কক্ষটি এখন শূন্য, কেবল প্রদীপের আলোয় হেমাঙ্গিনী আর বিলকিস বানু দাঁড়িয়ে আছেন। বিলকিস বানু হেমাঙ্গিনীকে জড়িয়ে ধরলেন, বললেন, বেটি, তুই আজ অসাধ্য সাধন করেছিস, তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। হেমাঙ্গিনী খালার কাঁধে মাথা রাখল, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও।
সে ভাবছিল উক্ত মুহূর্তটির কথা, যখন সে মঞ্চে নাচছিল আর তাইমুরের চোখের মণি তাকে অনুসরণ করছিল। হেমাঙ্গিনী জানে তার আসল লড়াই এখন শুরু হবে। একজন বাইজির কপাল থেকে নিষিদ্ধ তকমা মুছে ফেলে অন্দরমহলে নিজের স্থান পোক্ত করতে হবে। হেমাঙ্গিনী মনে মনে তাইমুরকে উদ্দেশ্য করে বলল, হুজুর, আজ থেকে আপনার বেগম হওয়ার এক মরণপণ সংগ্রাম শুরু হলো আমার। দুনিয়ার সকল পুরুষ যখন নারী দেহের কাঙাল, একমাত্র আপনি তখন এই নশ্বর শরীরকে ছাপিয়ে আমার মনকে নিজের করে পেতে চেয়েছেন। ভাগ্যের নির্মমতায় যদি আপনার দ্বিতীয় বেগম হতে হয়, আমি রাজি। এমনকি নিয়তি যদি আমায় তৃতীয় বেগমের আসনেও বসিয়ে দেয়, আমি অবনত মস্তকে তা মেনে নেব। তবুও আপনার এই অনুরাগকে আমি বিফলে যেতে দেব না। কপাল থেকে নিষিদ্ধ তকমা মুছে আপনার অন্দরমহলের সম্রাজ্ঞী হয়েই ছাড়ব। প্রাতঃকালীন রৌদ্রের প্রখরতা তখনও গজনবী এস্টেটের সুউচ্চ তোরণগুলোকে স্পর্শ করতে পারিনি। কুয়াশার পাতলা চাদর সরিয়ে ভোরের আলো যখন অন্দরমহলের বারান্দায় এসে পড়ল, তখন সেই স্নিগ্ধতার মাঝেও এক অদ্ভুত গুমোট ভাব বিরাজ করছিল। গজনবী অন্দরমহলের প্রতিটি ইট যেন গতরাতের সেই প্রলয়নকরী মাহফিলের সাক্ষ্য বহন করছে। জমিদার সিকান্দার গজনবী তার খাস কামরায় আসীন। তার সম্মুখে রাখার উপর থালায় সাজানো বিবিধ ফল আর তামাকের পাত্র, কিন্তু আহারের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। বরং চোখের মণিতে এক ধরনের আরক্ত আভা, যা অনিদ্রা আর ক্রোধের এক বিচিত্র সংমিশ্রণ। হাতে থাকা হুক্কার নলে তিনি ঘন ঘন টান দিচ্ছেন, আর সেই ধোঁয়া কক্ষের ভারী পর্দার ভাঁজে ভাঁজে গিয়ে মিশে যাচ্ছে ক্ষণিকের মাঝেই। তৎক্ষণাৎ দাউদ এসে কুর্নিশ জানালো জমিদার সিকান্দার গজনবীকে, হুজুর, বাইজি সিমরান অন্দরমহলের তরুণদ্বারে উপস্থিত। আপনার আদেশানুসারে তাকে নিয়ে আসা হয়েছে। সিকান্দার গজনবী কোনো কথা বললেন না, কেবল হাতের ইশারায় ভেতর আসার অনুমতি দিলেন। তার গম্ভীর মুখমণ্ডল দেখে অভিজ্ঞ দাউদও এক প্রকার তটস্থ হয়ে পিছিয়ে গেল। কক্ষতলে নূপুরের অতি মৃদু শব্দ ধ্বনিত হল। সিমরান প্রবেশ করল। রাতের সেই উগ্র রক্তিম সাজ আজ আর নেই। তার পরিবর্তে পরনে একটি হালকা রঙের রেশমি পোশাক। মাথায় ঘোমটা টেনে সে অত্যন্ত বিনীত ভঙ্গিতে সিকান্দারের সামনে এসে দাঁড়াল। তার চোখে মুখে আজ ক্লান্তির ছাপ স্পষ্ট। চিরচেনা সেই ধূর্ত চাহনিও আজ নিমজ্জিত। সিকান্দার গজনবী হুক্কার নলটি সরিয়ে সোজা হয়ে বসলেন। তার কণ্ঠস্বর কক্ষের নিস্তব্ধতাকে চিরে দিয়ে গম্ভীর নাদে বেজে উঠল। বলুন সিমরান, যে অধিকার আমি স্বয়ং নিজ হাতে আপনাকে উপঢৌকন হিসেবে দিয়েছিলাম, যে পদের মর্যাদা রক্ষার ভার ছিল আপনার স্কন্ধে, তা ফিরিয়ে দেওয়ার ধৃষ্টতা আপনি কোথা থেকে পেলেন? বাইজি মহলের উস্তাদনি পদটি কি আপনার কাছে কোনো মূল্যহীন তামাশা ছিল, যা আপনি পুনরায় বিলকিস বানুর চরণে নিবেদন করে দিলেন? সিমরানের বুক কেঁপে উঠল। সে জানত জমিদারের এই প্রশ্নের সম্মুখীন তাকে হতেই হবে। সে অতি সন্তর্পণে মাথা নিচু করে বলল, হুজুর, অপরাধ নেবেন না। আপনার দেওয়া প্রতিটি দান আমার নিকট শিরোধার্য। তবে আমি ভাবিনি যে... আপনি ভাবেননি? সিকান্দার গজনবী গর্জে উঠলেন। তার গলার শিরাগুলো ফুলে উঠল। আপনি আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন হেমাঙ্গিনীর দম্ভ আপনি চূর্ণ করবেন। অথচ আমি কি দেখলাম? গোটা মাহফিলের সামনে আপনি পরাজিত হলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। সিমরান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। জমিদারের এই রুদ্রমূর্তি দেখে তার ভেতরে এক নিদারুণ ভয়ের সঞ্চার হলো। তবুও সে তার তুনের শেষ বাণটি ছাড়ার জন্য প্রস্তুত হলো। সে ধীর পায়ে এগিয়ে এসে সহসা সিকান্দার গজনবীর পায়ের উপর লুটিয়ে পড়ল। হুজুর, আমায় ক্ষমা করুন। এই অভাগী আপনার বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে পারেনি। সেজন্য আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। সিমরানের দুই চোখ বেয়ে অশ্রুর ধারা নেমে এলো। সে অত্যন্ত নাটকীয়তার সাথে জমিদারের পা জড়িয়ে ধরে বলতে লাগল, হুজুর, আমি বিলকিস বানু আর হেমাঙ্গিনীর কুটিল চক্রান্তের কাছে হেরে গেছি। হেমাঙ্গিনী আমায় শর্ত দিয়েছিল যে সে যদি মাহফিলে অতিথিদের বিমোহিত করতে পারে তবে আমায় উস্তাদনির পদ ত্যাগ করতে হবে। আমি আমার শিল্পী সত্তার দম্ভে সেই শর্ত মেনে নিয়েছিলাম। হুজুর, আমার পরাজয় যতটা না শিল্পের কাছে, তার চেয়ে বেশি ছিল ভাগ্যের কাছে। আমি আপনার মনের আশা পূর্ণ করতে পারিনি বলে আজ নিজের জীবনের ওপর ধিক্কার আসছে। সিমরানের এই অতর্কিত আত্মসমর্পণ আর কান্নায় সিকান্দার গজনবীর ক্রোধের বহ্নিশিখা সামান্য স্থিমিত হয়ে এলো। পুরুষের হৃদয় জমাট বাঁধা মোমের ন্যায় কঠিন। নারীর এক বিন্দু অশ্রুশিখায় তা গলিয়ে দিতে যথেষ্ট। এক্ষেত্রেও বিপরীত ঘটল না। তাছাড়া সিমরানের রূপ আর তার লাস্যময়ী সান্নিধ্য সিকান্দার গজনবীর অত্যন্ত পছন্দের। গত কয়েকদিনেই এই নারী তার একঘেয়ে জীবনে এক নতুন মাদকতার সৃষ্টি করেছে। সিকান্দার বড় একটি দীর্ঘশ্বাস ফেলে সিমরানের বাহু ধরে তাকে টেনে তোলার চেষ্টা করলেন। উঠুন বাইজি সাহেবা, অন্দরমহলে এসে এভাবে বিলাপ করা আপনাকে মানায় না। সিমরান উঠল না। সে মুখ তুলে অশ্রুসিক্ত চোখে সিকান্দারের দিকে তাকালো।
তার চোখের সেই করুণ আরতি সিকান্দারের হৃদয়ে এক ধরনের অপরাধ বোধের জন্ম দিল। বিষয়টি বুঝতে পেরে সুযোগ সন্ধানী সিমরান তার পরবর্তী চালের দিকে অগ্রসর হল। নিমজ্জিত গলায় বলল, আমি আর ওই বাইজি মহলে ফিরে যেতে পারবো না হুজুর। তার স্বরে এবার এক মায়াবী আকুতির রেশ। সিকান্দার কুঞ্চিত ভ্রু সমেত শুধাল, এ কথা কেন বলছেন? সিমরান ভুপিয়ে কেঁদে উঠল, বলল, বাইজি মহলের প্রতিটি কোণা এখন আমায় উপহাস করছে। বিলকিস বানুর সেই তাচ্ছিল্য ভরা ক্ষমা আর হেমাঙ্গিনীর উদ্ধত হাসি কোনোটাই আমি সহ্য করতে পারছি না। তারা আমায় দয়া করে থাকতে দিয়েছে হুজুর। আমি কি আপনার এই বিশাল গজনবী এস্টেটে কেবলমাত্র একজন দয়ার পাত্রী হিসেবে বেঁচে থাকব? সিকান্দার গজনবী এবার তাকে দু হাতে জড়িয়ে ধরে আসনে বসালেন। সিমরান তার গায়ের খুব কাছে ঘেঁষে বসল। তার শরীর থেকে নিঃসৃত দামি আতরের সুবাস সিকান্দারের মস্তিষ্কে এক অদ্ভুত ঘোর তৈরি করল। সিমরান সিকান্দারের হাতের ওপর নিজের কোমল হাতটি রাখল। হুজুর, আমার একটি নিবেদন আছে। আপনি কি এই তুচ্ছ বাইজিকে আপনার ব্যক্তিগত নর্তকী হিসেবে অন্দরমহলে স্থান দেবেন না? আমি আর ওই কোলাহলপূর্ণ বাইজি মহলের অংশ হতে চাই না। আমি আপনার ছায়ায়, আপনার একান্ত সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি আপনার ব্যক্তিগত অন্দরমহলেই থেকে যেতে চাই। সিমরানের এই প্রস্তাবটি ছিল অত্যন্ত সুকৌশলী। সে জানত বাইজি মহলে ফিরে যাওয়া মানেই পরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকা। কিন্তু যদি সে অন্দরমহলে স্থান পায় তবে জমিদারের ওপর তার নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হবে এবং সুযোগ বুঝে সে হেমাঙ্গিনীকে ধ্বংস করার নীল নকশা তৈরি করতে পারবে। সিকান্দার গজনবী কয়েক মুহূর্ত গম্ভীর চিন্তায় নিমগ্ন হলেন। প্রস্তাবটি তার নিকট লোভনীয় ঠেকল, তবে এর সামাজিক ও রাজনৈতিক পরিণাম বিশাল। জমিদার বাড়ির অন্দরমহলে একজন বাইজিকে স্থায়ীভাবে রাখা মানে হচ্ছে কুলীন প্রথার মূলে আঘাত করা। তাছাড়া ব্রিটিশ সাহেবদের সাথে বর্তমান রাজনৈতিক অস্থিরতার মাঝে তিনি কোনো নতুন বিতর্কের সৃষ্টি করতে চাচ্ছেন না। সিকান্দার সিমরানের থুতনিটি আলতো করে উঁচিয়ে ধরলেন। তার চোখে এখন আর ক্রোধের লেশমাত্র নেই। তার বদলে এক ধরনের মুগ্ধতা বিরাজমান। তিনি স্বাভাবিক গলায় বললেন, আপনার এই আকুলতা আমার মন স্পর্শ করেছে সিমরান, কিন্তু আপনি যা চাইছেন তা এই মুহূর্তে সম্ভব নয়। সিকান্দার একটু থামলেন, তারপর ধীর স্বরে বললেন, আমি এখন আমার বড় পুত্র তাইমুরের বিবাহ নিয়ে বড়ই চিন্তিত। তাইমুরের বিবাহ নির্বিঘ্নে সম্পন্ন হতে দিন বাইজি সাহেবা, তারপর আমি অবশ্যই আপনার এই নিবেদনটি গুরুত্বের সাথে বিবেচনা করব। সিমরানের মন এক নিমেষে তেতো হয়ে গেল, তবুও সে ভেতরের তিক্ততা গোপন করে পুনরায় সেই লাস্যময়ী ভাবটি ফুটিয়ে তুলল। বলল, হুজুর, আপনার আজ্ঞা শিরোধার্য। এ অধমের সাধ্য কি যে আপনার কথার ওপর কোনো কথা বলবার? তবে আমাদের ভাবি জমিদার হুজুর তাইমুর গজনবীর বিবাহ বাসরে কি এই অধমের খিদমত করার কোনো অবকাশ নেই? আমার একমাত্র বাসনা আপনার শান শওকত আর বংশের মর্যাদা যেন বিন্দুমাত্র ক্ষুণ্ণ না হয়। সিকান্দার গজনবী মৃদু হাসলেন। তিনি সিমরানের সাথে গভীর চুম্বনে লিপ্ত হলেন। বললেন, নিশ্চয়ই পারবেন, তবে আপাতত আপনি বাইজি মহলে ফিরে যান। হেমাঙ্গিনীর ওপর নজর রাখুন। তাইমুরের বিয়ের পরেই আপনার জন্য সন্তুষ্টিজনক বন্দোবস্ত আমি করব, কথা দিলাম। সিমরান কুর্বিশ জানিয়ে বিদায় নিল। কক্ষ হতে বের হবার সময় তার ওষ্ঠে এক কুটিল হাসির রেখা ফুটে উঠল। এক নতুন যুদ্ধের প্রস্তুতি নিয়ে সে আজ পা বাড়ালো বাইজি মহলের দিকে। প্রতিটি খিলানে, অলিন্দে এবং মার্বেল পাথরের থামে হীরা কাঁচের তৈরি মোমের ঝাড়লণ্ঠনগুলো থেকে বিচ্ছুরিত আলো এক মোহনীয় পরিবেশ তৈরি করেছে আজ গজনবী এস্টেটের সুবিশাল হল ঘরে। আজ মাহফিল বসেনি, তবে আজ অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত নক্ষত্র সভা। 15 জন অতি ধনাঢ্য মহাজন ও প্রভাবশালী ব্যবসায়ী তাদের পরমা সুন্দরী কন্যাদের নিয়ে উপস্থিত হয়েছেন উক্ত সভায়। এই সভার আড়ালে যে এক কঠিন রাজনৈতিক ও বংশীয় সন্ধি লুকোনো আছে তা উপস্থিত সকলের জানা। বিশাল হলের পারস্য গালিচায় আজ আভিজাত্যের এক অলিখিত প্রতিযোগিতা চলছে। চারিদিকে অগুর, চন্দন আর আতরের ঘ্রাণে নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমন্ত্রিত মহাজন এবং ব্যবসায়ীরা সুসজ্জিত হয়ে আভিজাত্যের দম্ভ নিয়ে আসেন। তাদের কন্যারা এক একজন যেন শরতের আকাশের উজ্জ্বল নক্ষত্র। কারো পরনে বেনারসি কিমখাব, কারো অঙ্গে সূক্ষ্ম মসলিনের অলঙ্কৃত কাজ। উচ্চবংশীয় এই ললনাদের প্রতিটি মুদ্রায়, বসার ভঙ্গিতে আর পরিশীলিত হাসিতে এক ধরনের শীতল দম্ভ বিদ্যমান। তারা জ্ঞাত তাদের মাঝেই একজনকে বেছে নেওয়া হবে গজনবী বংশের ভাবী সম্রাজ্ঞী হিসাবে। হলঘরের সেই মাসনাদে আসীন জমিদার সিকান্দার গজনবী। কিছু দূরেই আরেকটি মাসনাদে আসীন নবাব তাইমুর গজনবী। 15 জন কন্যা আজ নিজেদের সর্বস্ব উজাড় করে তাইমুরের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। কেউ অতি সূক্ষ্ম চটুলতায় পাশের জনের সাথে এমনভাবে কথা বলছে যাতে তাইমুর তার পানে দৃষ্টি নিবদ্ধ করতে বাধ্য হন।
কেউ বা তার পানের পাত্র এগিয়ে দেওয়ার জন্য এমনভাবে ঝুঁকছে যেন তার হাতের চুড়ির ঝংকার তাইমুরের কানে এক বিশেষ বার্তা পৌঁছে দেয়। সুলতানা নামের এক অতি রূপবতী কন্যা, যার পিতা এই অঞ্চলের সবচেয়ে বড় তুলা ব্যবসায়ী, সে সুযোগ পেলেই তুচ্ছ বিষয়ে কথা বলে তাইমুরের ঠোঁটে হাসির রেখা খোঁজার ব্যর্থ চেষ্টা করছে। আবার রুহানা নামের আরেকজন তার সুনিপুণ হাতে বোনা একটি রুমাল তাইমুরের আসনের পাশে এমনভাবে রেখেছে যেন জমিদার পুত্রের নজর সেদিকে পড়ে। কিন্তু তাইমুর আজ এক পাথরের মূর্তির ন্যায় স্থির, তার ভেতরে এক অবর্ণনীয় যন্ত্রণা কাজ করছে। এই সাজানো আভিজাত্য, গালে ঝুলিয়ে রাখা কৃত্রিম হাসি তার নিকট অসহ্য বলে মনে হচ্ছে। তৎক্ষণাৎ দাউদের ঘোষণা শোনা গেল, গজনবী বংশের ঐতিহ্য রক্ষার্থে এবং আজকের এই নক্ষত্র সভাকে আলোকিত করতে মঞ্চে আসছেন বাইজি হেমাঙ্গিনী। সঙ্গে সঙ্গে তাইমুর আর চোখে পিতার পানে চাইলেন। জমিদার সিকান্দার গজনবীর চোখে তখন এক ধূর্ত তৃপ্তি। তিনি জানেন এই 15 জন রূপসীর মাঝে তাইমুরকে বসিয়ে দিয়ে তিনি হেমাঙ্গিনীকে এক চূড়ান্ত যন্ত্রণার মুখে ঠেলে দিয়েছেন। তার এই উদ্দেশ্য বুঝতে সময় লাগল না তাইমুর গজনবীর। হলঘরের এক কোণ থেকে সারেঙ্গির বিষাদমাখা সুর ভেসে এলো। হেমাঙ্গিনী মঞ্চে প্রবেশ করল। আজ তার সেই চিরচেনা নীল বসন নেই। জমিদারের নির্দেশে তার পরনে আজ আগুনের মতো জলজলে এক উগ্র পোশাক। চড়া প্রসাধন আর ভারী গয়নায় তার সহজাত স্নিগ্ধতা ঢাকা পড়েছে। সে মঞ্চে দাঁড়াতেই তার নজর সরাসরি গিয়ে আছড়ে পড়ল তাইমুরের ওপর। তাইমুরের চারপাশ ঘিরে 15 জন ললনা। কেউ তার খুব কাছে ঘেঁষে বসেছে, কেউ বা তাকে স্পর্শ করবার চেষ্টায় মগ্ন, কেউ তার চোখের দিকে তাকিয়ে মোহময়ী হাসি ছড়াচ্ছে। হেমাঙ্গিনীর হৃদয়ে যেন সহস্র বিচ্ছু একসাথে দংশন করল। যাকে সেই নগণ্য জীবনের একমাত্র আরাধ্য মেনেছে, সেই জমিদার পুত্র আজ অন্য সাধারণ ললনাদের হাস্যালাপের কেন্দ্রবিন্দু হতে দেখা তার কাছে বিষবৎ। যাকে সে হৃদয়ের মণিকোঠায় গোপনে পূজা করেছে, তাকে আজ পরনারীর ভিড়ে দেখা তার পক্ষে মরণাধিক যন্ত্রণার। তবুও হেমাঙ্গিনী থেমে রইল না। শুরু হলো তার নৃত্য। তবলার দপদপ শব্দ আর ঘুঙুরের রিনঝিন আওয়াজে হলঘর মুখরিত হয়ে উঠল। হেমাঙ্গিনী যখন মঞ্চে প্রথম মুদ্রাটি ধরল, তখন তাইমুরের চোখে মুখে এক তীব্র আরতি ফুজে উঠল। তিনি হেমাঙ্গিনীর চোখের দিকে এমনভাবে তাকালেন যেন বলছেন, হেমাঙ্গিনী, এই আতর আর অলঙ্কারের তীব্র গন্ধে আমার শ্বাস রুদ্ধ হয়ে আসছে। এই ললনাগণ তাদের রূপের মায়াজালে আমায় চারিদিক থেকে অবরুদ্ধ করে ফেলেছে। আমি এই মিথ্যে আড়ম্বর আর এক মুহূর্ত তিষ্ঠাতে পারছি না। আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমি আপনার ওই হৃদয়ের গহনে আশ্রিত হয়ে থাকতে চাই। তাইমুরের এই অস্থিরতা হেমাঙ্গিনী দৃঢ়ভাবে অনুভব করল। সুলতানা তখন তাইমুরের কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলে খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটি হেমাঙ্গিনীর কানে গরম সিসার মতো বিঁধল। কিন্তু সে বিচলিত হল না। সে ঘুরতে ঘুরতে একদম মঞ্চের কিনারে চলে এলো, যেখানে তাইমুর আসীন। তার চোখের মনি স্থির হলো তাইমুরের ওপর। হেমাঙ্গিনীর সেই তীক্ষ্ণ চাহনি তাইমুরকে এক নিঃশব্দ বার্তা পৌঁছে দিল। যেন সে ইশারায় বলল, ধৈর্য ধরুন হুজুর, আপনি এই অতি রূপসীদের ভিড়ে নিজের গাম্ভীর্য হারাবেন না। এই সভা শুধু আভিজাত্য নয়, বরং বংশীয় সম্মানের অংশ। কোনোভাবেই যেন আপনার সম্মান ধূলিসাৎ না হয়। আমি আপনার অন্তরের কুটিরে আছি তো। হেমাঙ্গিনীর এই আশ্বস্ত করার ভঙ্গিটি ছিল অতি নাটকীয়। সে নৃত্যের তালের মাঝেই তার হাতের একটি মুদ্রায় তাইমুরকে বোঝালো যেন তিনি এই পরিস্থিতি শান্তভাবে সামলান। তাইমুরও হেমাঙ্গিনীর মায়াবী শাসনের কাছে নতি স্বীকার করলেন। তার মুষ্টিবদ্ধ হাত দুটি শিথিল হল। তিনি লম্বা একটি শ্বাস নিয়ে পুনরায় পিঠ সোজা করে বসলেন। তবে হেমাঙ্গিনীর এই বিশেষ অঙ্গভঙ্গি চতুর সুলতানার দৃষ্টি এড়াল না। তার মনে ঈর্ষা ও সন্দেহ দানা বাঁধল। রুবিনা নাক সিটকে সুলতানার কানের নিকট মুখ নিয়ে ফিসফিস করে বলল, দেখুন, এই বাইজিটি কি উদ্ধত! নাচের ছলে বারবার জমিদার পুত্রের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন তার ওপর একচ্ছত্র অধিকার আছে। আভিজাত্য নেই বলেই হয়তো এমন চটুলতা দেখাচ্ছে। সুলতানা টিপ্পনি কাটল, বলল, এর নামই তো বাইজি। এরা রাজপুরুষদের বশ করার মন্ত্র আওড়ায়, কিন্তু তাতে কি আর রাজপুরুষদের মন গলে? তাদের এই ব্যঙ্গাত্মক কথাগুলো জমিদার সিকান্দার গজনবীর শ্রবণগোচর হচ্ছিল। তিনি একাকী এই গোপন দৃশ্যপট উপভোগ করছিলেন। তবে তাইমুর আর হেমাঙ্গিনী কিভাবে চোখের ভাষায় একে অপরের সাথে এক নিষিদ্ধ কথোপকথনে মগ্ন, তা জমিদারের দৃষ্টি এড়ায়নি। সিকান্দার গজনবী মনে মনে হাসলেন। অতি নিমজ্জিত স্বরে বললেন, তাইমুর, তুমি যতবার ওর চোখে আশ্রয় খুঁজবে, আমি ততবার তোমাকে এই রূপসীদের শিকলে বাঁধব। দেখি তুমি কতদিন মুখ ফিরিয়ে থাকতে পারো।
নাচ যখন দ্রুতলয়ে পৌঁছল, হেমাঙ্গিনী যেন আগুনের এক শিখা হয়ে মঞ্চময়ে ঘুরে বেড়াতে লাগল। সে 15 জন মহাজন কন্যার সামনে দিয়ে এমনভাবে যাচ্ছিল যে তার ওড়নার ঝাপটা তাদের দামি প্রসাধনের গন্ধে ধাক্কা দিচ্ছিল। তার প্রতিটি পদক্ষেপে এক নীরব ঔদ্ধত্য ছিল, যা মহাজন কন্যাদের সাজানো আভিজাত্যকে ম্লান করে দিচ্ছিল বারবার। সুলতানা বারবার চেষ্টা করছিল তাইমুরের মনোযোগ তার দিকে ফেরাতে। সে একটি হীরাখচিত নস্যেদানি তাইমুরের দিকে এগিয়ে দিল। তাইমুর সেটি নিলেন না, কেবল উপেক্ষা ভরা দৃষ্টি সুলতানার ওপর নিক্ষেপ করলেন। তাইমুরের বিরক্তি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। তা প্রকাশ করার ঠিক আগ মুহূর্তে তিনি হেমাঙ্গিনীর চোখের দিকে তাকালেন। হেমাঙ্গিনী তখন অতি দ্রুততার সাথে চক্কর দিচ্ছিল। সেই ঘূর্ণনের মাঝেই সে তাইমুরকে ইশারায় নিষেধ করল, যেন সে বলতে চাইল, হুজুর, আপনি জমিদার পুত্র, আপনার মেজাজ যেন এই ক্ষুদ্র চক্রান্তে নষ্ট না হয়। আপনি নিজের গাম্ভীর্য বজায় রাখুন। পুরো নক্ষত্র সভা তখন এক অদৃশ্য যুদ্ধের ময়দান। একদিকে 15 জন উচ্চবংশীয় ললনা, যারা তাইমুরকে জয় করতে মরিয়া, অন্যদিকে এক নিঃস্ব বাইজি, যে কেবল চোখের ভাষায় তার প্রেমিককে আশ্বস্ত করে চলেছে। নাচ শেষ হলো। হেমাঙ্গিনী মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে অবনত মস্তকে কুর্নিশ জানাল। সে যখন মাথা তুলল, দেখল তাইমুর গজনবী তার আসনের হাতল ধরে স্থির হয়ে বসে আছেন। তার মাঝে এখন কোনো অস্থিরতা নেই, বরং হেমাঙ্গিনীর শীতল আশ্বাসের প্রভাবে তিনি এখন এক গভীর প্রশান্তিতে আচ্ছন্ন। সিকান্দার গজনবী উঠে দাঁড়ালেন। তিনি গম্ভীর স্বরে ঘোষণা করলেন, আজকের এই নক্ষত্র সভা পূর্ণ হল। আপনাদের যোগ্য কন্যারা আজ এই প্রাসাদকে আলোকিত করেছেন। এরপর সিকান্দার সরাসরি হেমাঙ্গিনীর চোখের দিকে তাকিয়ে বললেন, বাইজি, আপনার পরিবেশনা সমাপ্ত, আপনি এখন বিদায় নিতে পারেন। হেমাঙ্গিনী ধীরে ধীরে মঞ্চ থেকে নেমে এলো। সে যখন মহাজন কন্যাদের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সুলতানা অত্যন্ত নিচু স্বরে বলল, সুন্দর নেচেছ বাইজি, তবে মনে রেখো, নক্ষত্র সভায় চাঁদ একটাই থাকে, সেই চাঁদ তুমি নও। হেমাঙ্গিনীর পায়চারি থামল না। সে কোনো উত্তরও দিল না, কেবল এক পলকের জন্য তাইমুরের দিকে তাকালো। তাইমুর তখন সুলতানার দিক থেকে মুখ ফিরিয়ে হেমাঙ্গিনীর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে আছেন। সেই চাহনিতে মিশে আছে প্রগাঢ় তৃপ্তি। সহসা হেমাঙ্গিনীর কানে জমিদার সিকান্দার গজনবীর কণ্ঠস্বর ভেসে এলো, মনসুর আলীর কন্যা সুলতানাকে আমার বড় পুত্র নবাব তাইমুর গজনবীর ভাবি বেগম হিসাবে মনোনীত করা হলো। গতরাতের সেই প্রদীপ্ত নক্ষত্র সভার রেশ মেঝের ঝাড় লণ্ঠন থেকে ঝরে পড়া মোমের অবশিষ্টাংশের মতোই ম্লান হয়ে এসেছে। তবে সেই স্তব্ধতার নিচে আজ ধিক ধিক করে জ্বলছে এক গভীর ষড়যন্ত্রের অনল। জমিদার সিকান্দার গজনবী তার খাস কক্ষে আসীন। তার প্রশস্ত ললাটে চিন্তার রেখা নিয়ে একদৃষ্টে তাকিয়ে আছেন জানালার বাইরের আঙিনার দিকে। মুখাবয়বে এক কুয়াশাচ্ছন্ন গাম্ভীর্য রয়েছে। পাদশব্দে কক্ষের নিস্তব্ধতা ভঙ্গ হল। বিশ্বস্ত অনুচর দাউদ মস্তক অবনত করে আরত জানাল, হুজুর, রহমান আলী তার দুহিতা সুলতানাকে নিয়ে তোরণদ্বারে দণ্ডায়মান, আপনার অনুমতির অপেক্ষায় রয়েছেন তারা। সিকান্দার গজনবী ধীরস্থির হয়ে উঠে বসলেন। তার ওষ্ঠের কোণে এক নিগূঢ় হাসির রেখা ফুটে উঠল। তিনি দাউদকে তাদের ভিতরে নিয়ে আসার সংকেত দিলেন। কক্ষে প্রবেশ করলেন ধনাঢ্য তুলা ব্যবসায়ী মনসুর আলী। তার প্রতিটি পদক্ষেপে এক ধরনের উদ্ধত দম্ভ বিদ্যমান, যা কেবল অগাধ বিত্ত হতেই আগত। তার ঠিক পশ্চাতেই প্রবেশ করল ধীর পদক্ষেপে সুলতানা। সুলতানার রূপ ভোরের প্রথম শিশিলের মতোই স্নিগ্ধ হলেও তার চোখের মণিতে জ্বলছে এক অদম্য উচ্চাকাঙ্ক্ষার আগুন। তার চাহনিতে গজনবী অন্দরের ভাবী কর্ত্রী হওয়ার এক প্রচ্ছন্ন অধিকার বোধ স্পষ্ট। সিকান্দার গজনবী আসন ত্যাগ করেননি, বরং তার দক্ষিণ হস্ত তুলে তাদের বসার ইঙ্গিত দিলেন। আসুন মনসুর আলী সাহেব, সুলতানামা তুমিও আসীন হও। মনসুর আলী কুর্নিশ জানিয়ে বহুমূল্য গালিচায় উপবেশন করলেন। সুলতানা অত্যন্ত বিনীত ও পরিশীলিত ভঙ্গিতে মস্তক অবনত করে একপাশে বসল। সিকান্দার গজনবী তার গম্ভীর কণ্ঠে আলাপ শুরু করলেন। মনসুর সাহেব, আপনার কন্যাকে আমি মনোনীত করেছি। গজনবী বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ হওয়ার মতো পরিমার্জিত রূপ ও বংশীয় আভিজাত্য তার মাঝে বিদ্যমান। কিন্তু গজনবী অন্দরমহল কোনো সাধারণ বাসগৃহ নয়। এখানকার প্রতিটি ইঁট এক একটি প্রাচীন ঐতিহ্য ধারণ করে। শুধুমাত্র রূপই একটি বংশের গরিমা টিকিয়ে রাখার জন্য যথেষ্ট নয়। মনসুর আলী কিছুটা সংশয়াচ্ছন্ন কণ্ঠে শুধলেন, হুজুর, আমি আপনার গূঢ় অভিসন্ধি ঠিক অনুধাবন করতে পারলাম না। সিকান্দার গজনবী সুলতানার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করে পুনরায় মনসুর আলীর দিকে ফিরলেন।
বললেন, এই অন্দরমহলের আদব কায়দা, মেহমানদারি আর এই বিশাল এস্টেটের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা সব কিছু আয়ত্ত করার জন্য নিষ্ঠা সাধনা প্রয়োজন। আমি স্থির করেছি সুলতানা বিবাহের মাসখানেক পূর্ব থেকেই এই অন্দরমহলে বসবাস করবে। সে অন্দরমহলে থেকেই বংশের রীতিনীতি আর গরিমা রক্ষা করার দীক্ষা নেবে। বিবাহের পূর্বেই সে এই প্রাসাদের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে নিজের আধিপত্য ও কর্তৃত্ব বুঝে নিক, এটাই আমার একান্ত অভিপ্রায়। মনসুর আলী অত্যন্ত প্রীত হলেন। তিনি জানতেন বিবাহের পূর্বে অন্দরমহলে কন্যার অবস্থান মানেই গজনবী এস্টেটের ক্ষমতার ওপর তার দখল আরও সুদৃঢ় হওয়া। হুজুর, আপনার এই প্রস্তাব আমার মস্তক ধার্য। সুলতানা আজ থেকেই আপনার এই মহানুভব ছায়ায় আশ্রিত হবে। আমি নিশ্চিত আপনার এই প্রাসাদের উপযুক্ত সম্রাজ্ঞী হিসেবেই সে নিজেকে গড়ে তুলবে। সুলতানার চোখের কোণে এক চিলতে কুটিল হাসি খেলে গেল। সে মনে মনে সংকল্প করল, অন্দরে প্রবেশের এই সুযোগকে কাজে লাগিয়ে সে প্রথমেই নবাব তাইমুর গজনবীর হৃদয়ে নিজের স্থান পাকাপোক্ত করবে। সিকান্দার গজনবী এবার সুলতানাকে অন্দরের পরিচারিকাদের সাথে অন্তঃপুরে যাওয়ার অনুমতি দিলেন। সুলতানা প্রস্থান করার পর কক্ষের পরিবেশ আকস্মিক গাম্ভীর্যে পরিপূর্ণ হল। এবার শুরু হল আসল রাজনৈতিক ও বাণিজ্যিক মন্ত্রণা। সিকান্দার গজনবী মাসনদে গা এলিয়ে দিয়ে নিচু স্বরে বললেন, মনসুর সাহেব, আমাদের এই আত্মীয়তা কেবল দুটি পরিবারের মিলন নয়, এটি এই অঞ্চলের রাজন্যবর্গের মাঝে এক নতুন শক্তির উত্থান। বর্তমানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের কুঠিতে কুঠিতে আমাদের নীল চাষের যে চাপ বাড়ছে, তাতে এই অঞ্চলের মহাজনরা দিশেহারা। রাজস্ব আদায়ের হারও ক্রমান্বয়ে নিম্নমুখী। গজনবী এস্টেটের প্রভাব অক্ষুণ্ণ রাখতে হলে আমাদের তুলার ব্যবসায় নিরঙ্কুশ আধিপত্য কায়েম করতে হবে। মনসুর আলী অত্যন্ত নিবিষ্ট মনে শ্রবণ করছিলেন। তিনি একজন ঘাগু ব্যবসায়ী। হুজুর, আপনি যথার্থই বলেছেন। যে সকল পরগনা আপনার অধীনে রয়েছে, সেখানে যদি আমি আমার নিজস্ব তুলার আড়ত ও তাঁতশালাগুলো সুসংগঠিত করতে পারি, তবে রাজস্বের হার বহুলাংশে বৃদ্ধি পাবে। এছাড়া নদীর ঘাটে যদি গজনবী এস্টেটের প্রহরী মোতায়েন থাকে, তবে পণ্য পরিবহনে আমাদের কোনো বাধার সম্মুখীন হতে হবে না। এই একচেটিয়া ব্যবসার অধিকার আমাদের উভয়ের সিন্দুককেই পূর্ণ করবে। সিকান্দার গজনবী মাথা নাড়লেন। আমিও ঠিক সেটাই কামনা করছি। রাজস্বের যাবতীয় হিসাব ও আদায় আমি আপনার উপর ন্যস্ত করব। বিনিময়ে গজনবী এস্টেট পাবে বাৎসরিক মুনাফার একটি নির্দিষ্ট অংশ এবং রাজনৈতিক সংহতি। অন্যান্য জমিদার যখন সাহেবদের পদলেখন করছে, তখন আমরা আমাদের নিজস্ব ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলব। মনসুর আলী আর সিকান্দার গজনবীর মাঝে আগামী কয়েক বছরের রাজস্ব নীতি আর আঞ্চলিক নিয়ন্ত্রণের এক নিগুড় সন্ধি মৌখিকভাবে সম্পন্ন হল। গজনবী এস্টেটের শৌর্য আর মনসুর আলীর বিত্ত, এই দুইয়ের মেলবন্ধনে এক অপরাজিত শক্তির ভিত্তি স্থাপিত হল। আলাপ যখন সমাপ্তির পথে, তখন সিকান্দার গজনবী অত্যন্ত তৃপ্ত মনে মনসুর আলীর দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। বললেন, আমি আপনার সূক্ষ্ম ব্যবসায়িক বুদ্ধিতে বিমোহিত। আমাদের এই শুভ পরিণয় ও ব্যবসায়িক সন্ধি স্মরণে আমি আপনাকে এক বিশেষ নজরানা প্রদান করতে ইচ্ছুক। বলুন, কি উপঢৌকন পেলে আপনি প্রীত হবেন? গজনবী এস্টেটের রত্নভাণ্ডার আপনার জন্য অবারিত। মনসুর আলী ক্ষণকাল স্তব্ধ রইলেন। তার চোখের ভেতরে এক আদিম লালসা হঠাৎ প্রদীপ্ত হয়ে উঠল। হেমাঙ্গিনীর নৃত্য মনসুর আলীর অবচেতন মনে কামনার বহিনী চালিয়ে দিয়েছে। জমিদারি প্রথায় শ্রেষ্ঠ বাইজিদের উপহার হিসেবে আদান প্রদান করা ছিল আভিজাত্যের এক অঘোষিত কলঙ্কিত ঐতিহ্য। এ বিষয়ে জ্ঞাত মনসুর আলী। তিনি ঈষৎ সম্মুখপানে ঝুঁকে এসে অত্যন্ত নিচু ও গাঢ়স্বরে আরজ করলেন, জমিদার সাহেব, উপঢৌকন যদি প্রদান করতেই চান, তবে এমন কিছু দান করুন যা আমার কাছে অদ্বিতীয়। গতরাতের মাহফিলে আপনার সেই বাইজি, তার নৃত্য আর তার অবয়ব আমার মস্তিষ্ককে আচ্ছন্ন করে রেখেছে। আপনি তো বিদিতই আছেন আমার জীবন বড় বৈচিত্র্যহীন। বাইজিকে যদি এই অধমের হাতে উপহারস্বরূপ অর্পণ করেন, তবে আমি চিরকৃতজ্ঞ থাকব। সিকান্দার গজনবী কয়েক মুহূর্ত গভীর মৌনতায় নিমগ্ন রইলেন। তার মনের গহীনে এক পৈশাচিক তৃপ্তি অনুভূত হল। তার বড় পুত্র তাইমুর গজনবী হেমাঙ্গিনীকে তার হৃদয়ের সিংহাসনে বসিয়েছেন। তাইমুরকে অবদমিত করার এর চেয়ে বড় প্রলয়ঙ্করী অস্ত্র আর দ্বিতীয়টি নেই। হেমাঙ্গিনীকে প্রাসাদ থেকে নিষ্ক্রান্ত করে মনসুর আলীর নিকট প্রেরণ করলে যেমন প্রতিদ্বন্দ্বী নিপাত হবে, তেমনি একজন মিত্রকেও তুষ্ট করা সম্ভব হবে। সিকান্দার গজনবী এবার এক গুমোট হাসিতে ফেটে পড়লেন। তার হাসির শব্দে দেওয়ালগুলোও যেন এক ভয়ঙ্কর সংকেত প্রদান করল। আপনার রুচি আমাকে চমৎকৃত করল।
আপনি বাইজি হেমাঙ্গিনীর কথা বলছেন? সে তো আমাদের বাইজি মহলের শ্রেষ্ঠ মুকুট। তবে যেহেতু আজ এই দিনটি অত্যন্ত শুভ এবং আপনি আমাদের নবীন কুটুম, তাই আপনার এই প্রার্থনা আমি মঞ্জুর করলাম। মনসুর আলী খুশিতে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়লেন। তিনি বারবার কুর্নিশ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন। এই পুরো কুটিল ষড়যন্ত্রের সময় নবাব তাইমুর গজনবী তার একান্ত পাঠশালায় ব্যস্ত ছিলেন। তিনি আঁচও করতে পারলেন না তার প্রাণের স্পন্দনকে এক পণ্য হিসেবে বিনিময় করা হচ্ছে। তার অগোচরে তার আরাধ্য হিমাঙ্গিনী এখন এক কামার্থ ব্যবসায়ীর নজরানা হতে যাচ্ছে। এক নতুন ও ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হতে চলেছে গজনবী মহলে। গজনবী এস্টেটের গগনচুম্বী খিলানগুলোতে কপত কপতির কলক কাঁকলি আজ বড় ম্রিয়মান, যেন এক করুণ বিলাপের সুর ধ্বনিত হচ্ছে মহলের রন্ধ্রে রন্ধ্রে। উত্তরের হিমেল সমীরণ অন্দরমহলের সেই স্থূল জবনিকাগুলোকে আন্দোলিত করছে ঠিকই, কিন্তু সেই বায়ুপ্রবাহে আজ কোনো স্নিগ্ধতা নেই, বরং এক নিগূঢ় আশঙ্কার আঘ্রাণ তাতে ওতপ্রোতভাবে মিশে আছে। পাথুরে দেয়ালে ধাক্কা খেয়ে ফেরা সেই বাতাসের হাহাকার যেন কোনো অশুভ পরিণতির সংকেত দিচ্ছে। জমিদার সিকান্দার গজনবী তার খাস কক্ষের সংলগ্ন প্রশস্ত বারান্দায় আলিশান মখমলের গদিতে দেহখানি এলিয়ে বসে আছেন। তার স্থির দৃষ্টি সুদূর দিগন্তের ধূসরতায় নিবদ্ধ। বামহস্তের অঙ্গুলিতে শোভা পাচ্ছে একটি নবকৃত এবং বহুমূল্য রত্নখচিত অঙ্গুরীয়। ভোরের লোহিত রশ্মি যখন তাতে আপতিত হচ্ছে, তখন এক পৈশাচিক দীপ্তিতে তা ঝলমলিয়ে উঠছে। সিকান্দার গজনবীর ললাটে আজ কোনো দুশ্চিন্তার রেখা নেই, বরং সেখানে এক পৈশাচিক তৃপ্তির আভাস প্রদীপ্ত। তিনি বিলক্ষণ জানেন মনসুর আলীর সহিত সম্পাদিত সেই নিভৃত চুক্তি আজ এক নব্য ইতিহাসের সূত্রপাত ঘটাবে, যে ইতিহাস রচিত হবে প্রেমের বলিদান আর জেদের জয়গানে। দাউদের অতি সতর্ক পদক্ষেপে জমিদারের ধ্যান ভঙ্গ হল। সে অত্যন্ত বিনীত ভঙ্গিতে মস্তক অবনত করে বারান্দায় পদার্পণ করল। সে অবগত যে এই অসময়ে কর্তার চিত্তের প্রশান্তি বিঘ্নিত হওয়া কতটা বিপজ্জনক হতে পারে। দাউদ তার কণ্ঠস্বর যথাসম্ভব অবনমিত করে আরজ জানাল, হুজুর, আপনার আজ্ঞানুসারে বাইজি হেমাঙ্গিনী অন্দরমহলের সিংহদ্বারে দণ্ডায়মান। তিনি আপনার সদয় অনুমতির প্রতীক্ষা করছেন। সিকান্দার গজনবীর ওষ্ঠাধরে এক চিলতে কুটিল হাসির রেখা ফুটে উঠল। তিনি অত্যন্ত স্থির ও ধীরভাবে বললেন, তাকে অন্তঃপুরে নিয়ে এসো দাউদ, আর শোনো, কক্ষের চতুর্পার্শ্বে যেন কোনো কাকপক্ষীও না থাকে। আমাদের এই নিগূঢ় মন্ত্রণার প্রতিটি শব্দ যেন এই পাষাণ দেয়ালের অভ্যন্তরেই সমাহিত থাকে। দাউদ পুনরায় ভূমিষ্ঠ হয়ে কুর্নিশ জানিয়ে প্রস্থান করল। ক্ষণকাল পরেই অলিন্দে নূপুরের সেই চিরপরিচিত নিক্কণ শ্রুত হল। তবে আজ সেই ধ্বনিতে কোনো চপলতা বা মাধুর্য নেই, বরং এক প্রগাঢ় জড়তা আর বিষণ্ণতা তাতে বিদ্যমান। হেমাঙ্গিনী প্রকোষ্ঠে প্রবেশ করল। তার মুখাবয়বে প্রসাধনের বিন্দুমাত্র লেশ নেই, তবুও সেই প্রাতঃকালীন ম্লান আলোয় তার স্বাভাবিক শ্রী যেন এক বিমূর্ত কাব্যের ন্যায় দীপ্যমান হয়ে উঠছে। অন্দরমহলের এই অযাচিত এবং অকাল তলব তার নিকট অত্যন্ত রহস্যময় ও অনভিপ্রেত ছিল। সে জমিদারের সম্মুখে উপস্থিত হয়ে আভিজাত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শনপূর্বক কুর্নিশ জানাল। সিকান্দার গজনবী তার সেই গম্ভীর ও গুমোট কণ্ঠে আলাপন শুরু করলেন। উপবেশন করুন বাইজি সাহেবা, আপনাকে আজ এক বিশেষ রাজকীয় ও জমিদারিক প্রয়োজনে আহ্বান করেছি। আপনি এই গজনবী এস্টেটের কেবলমাত্র এক নর্তকী নন, আপনি আমাদের গরিমা ও আভিজাত্যের এক অবিচ্ছেদ্য অংশ। আপনার অনুপম নৃত্যকলা আর পরিশীলিত আচরণ এই অঞ্চলের প্রতিটি পরগনায় আমাদের বংশের শৌর্য বৃদ্ধি করেছে। হেমাঙ্গিনী বিনীত স্বরে উত্তর দিল, হুজুর, আপনার এই প্রশংসা আমার ন্যায় এক নগণ্য সেবিকার জন্য পরম আশীর্বাদ স্বরূপ। তবে অন্দরমহলে এই প্রাতঃকালীন আহ্বানের গূঢ় কারণটি যদি অধমকে অবগত করতেন, তবে কৃতার্থ হতাম। সিকান্দার গজনবী ঈষৎ সম্মুখ পানে ঝুঁকে বসলেন। তার সেই তীক্ষ্ণ নেত্রপল্লবে এক বিচিত্র ও ভয়ঙ্কর অগ্নির ঝলক। আমাদের পরম হিতৈষী এবং এই অঞ্চলের দাপুটে তুলা ব্যবসায়ী মনসুর আলী সাহেবের আবাসে এক বিশাল জলসার আয়োজন করেছেন। তার এই পারিবারিক মহোৎসব কেবল বিনোদনের নিমিত্ত নয়, বরং গজনবী এস্টেটের সহিত তার আগামী দিনের বাণিজ্যিক ও রাজনৈতিক সন্ধির এক প্রলয়ঙ্করী স্তম্ভ। মনসুর আলী সাহেবের ঐকান্তিক বাসনা যে গজনবী এস্টেটের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার যেন তার সেই জলসাঘরকে আলোকিত করে,
আমি তার সেই প্রার্থনাকে সম্মান জানিয়ে স্থির করেছি আপনাকেই সেখানে আমাদের প্রতিনিধি হয়ে পদার্পণ করতে হবে। হেমাঙ্গিনীর অন্তরাত্মা এক মুহূর্তের জন্য যেন হিম হয়ে গেল। গজনবী মহলের সুরক্ষিত গণ্ডির বাইরে এভাবে কোনো সাধারণ ব্যবসায়ীর আবাসে গিয়ে নৃত্য প্রদর্শন করা তার নিকট নিদারুণ অপমানজনক ও আশঙ্কাজনক বলে প্রতীয়মান হল। জমিদারি প্রথায় বাইজিদের বহিরাগত কোনো মাহফিলে প্রেরণ করা এক ধরনের অঘোষিত নির্বাসন বা অমর্যাদার নামান্তর। সেই ঈষৎ দৃঢ় কণ্ঠে বলল, হুজুর, আমাকে এই প্রাসাদের রঙ্গমঞ্চ আর আপনার আভিজাত্যের মর্যাদা রক্ষা করতেই অভ্যস্ত। বিজাতীয় কোনো ব্যক্তি মালিকানাধীন উৎসবে অংশগ্রহণ করা কি গজনবী বংশের ঐতিহ্যের সহিত সঙ্গতিপূর্ণ হবে? তদুপরি কোনো ব্যবসায়ীর কুঠিতে গিয়ে নর্তন করা? সিকান্দার গজনবী এবার তার কণ্ঠস্বরে শৈত্য ও কাঠিন্য আনলেন। জমিদার হিসেবে তার আদেশ যে ধ্রুব সত্য এবং প্রশ্নাতীত তা তিনি তার প্রখর চাহনিতেরই স্পষ্ট করলেন। তিনি বললেন, আপনার শৈল্পিক দক্ষতা আর প্রজ্ঞা নিয়ে আমার বিন্দুমাত্র সংশয় নেই, কিন্তু আপনাকে স্মরণ রাখতে হবে জমিদারের আদেশ অলঙ্ঘনীয়। মনসুর সাহেবের সহিত আমাদের আগামী দিনের যে স্বার্থ নিহিত আছে তার গুরুত্ব অপরিসীম। আপনি সেখানে উপস্থিত হলে গজনবী বংশের শ্রেষ্ঠত্বই প্রতিপন্ন হবে। আপনি আজই আপনার প্রসাধন ও আনুষঙ্গিক সজ্জা সুসংগঠিত করুন। সূর্যাস্তের পূর্বেই সুসজ্জিত পালকিতে করে আপনাকে মনসুর আলী সাহেবের কুঠিতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। মনে রাখবেন, এটি আমার চূড়ান্ত আজ্ঞা, কোনো প্রস্তাব নয়। হেমাঙ্গিনী অনুধাবন করল যে তর্কের আর কোনো অবকাশ নেই। তার চতুর্পার্শ্বের প্রাচীরগুলো যেন এক নিমেষেই সংকুচিত হয়ে এলো। সে এক দীর্ঘশ্বাস অন্দরেই সমাহিত করে মস্তক অবনত করল, বলল, হুজুর, আপনার আদেশ শিরোধার্য হুজুর, আমি প্রস্তুতির নিমিত্তে বিদায় নিচ্ছি। বাইজি মহলে প্রত্যাবর্তন করে হেমাঙ্গিনী যখন স্বকীয় প্রকোষ্ঠে প্রবেশ করল, তার পদযুগল যেন আর চলনক্ষম ছিল না। বাতায়ন দিয়ে আগত রৌদ্র রেখায় ধূলিকণাগুলো চঞ্চলভাবে বিচরণ করছে ঠিকই, তবুও হেমাঙ্গিনীর চক্ষুর সম্মুখে সব অন্ধকার প্রতিভাত হচ্ছিল। বিলকিস বানু তখন কক্ষের দ্বারের পার্শ্বে স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন। হেমাঙ্গিনীর বিমর্ষ বদন আর পাণ্ডু চাহিনী দর্শনে তিনি বিচলিত হয়ে অগ্রসর হলেন। কি ঘটেছে বেটি? হুজুর কেন তলব করেছিলেন তোকে? তোর ললাটে এমন দুশ্চিন্তার করাল রেখা কেন? হেমাঙ্গিনী টাল সামলে একটি কাষ্ঠাসনে উপবেশন করল। অত্যন্ত ক্ষীণ ও ম্লান স্বরে বলল, খালা, আমাকে আজই এই প্রিয় মহল ত্যাগ করতে হবে। হুজুর আজ্ঞা করেছেন আমাকে আজই অঞ্চলের ধনাঢ্য তুলা ব্যবসায়ী মনসুর আলী সাহেবের কুঠিতে গিয়ে নৃত্য প্রদর্শন করতে হবে। গজননী এস্টেটের নজরানা হিসেবে আমাকে সেখানে প্রেরণ করা হচ্ছে। বিলকিস বানুর হস্তস্থিত পানের বাটাটি সশব্দে মৃত্তিকায় পতিত হল। তিনি ক্ষণকাল নিষ্পন্দ হয়ে তাকিয়ে রইলেন, অতঃপর বিস্মিত স্বরে শুধলেন, মনসুর আলীর কুঠিতে এই অশুভ সময়ে? বেটি, আমার অন্তর আজ বারবার অমঙ্গলের পদচ্ছবি শুনতে পাচ্ছে। উচ্চবংশীয়দের এই মৌখিক সৌজন্যের আড়ালে অনেক সময় হলাহল লুকায়িত থাকে। গজনবী প্রাসাদের শ্রেষ্ঠ বাইজি কোনো এক সাধারণ ব্যবসায়ীর আড়তে গিয়ে নাচবে? এই রেওয়াজ তো এই মহলের শতাব্দী প্রাচীন ইতিহাসে বিরল। হুজুর তোকে কোনো নিগুড় অভিসন্ধি নিয়ে পাঠাচ্ছেন না তো? হেমাঙ্গিনী বিলকিস বানুর হস্তদ্বয় শক্ত করে ধরল। তার করতল তখন বরফখণ্ডের ন্যায় শীতল। খালা, আমিও ঠিক সেটাই অনুধাবন করছি, কিন্তু হুজুরের বাক্যের উপর বাক্য বলার স্পর্ধা এ পরগনায় কার আছে? আজ যদি আমি অস্বীকার করি তাহলে সেটা কেবল ধৃষ্টতা নয়, বরং বিদ্রোহ হিসেবে পরিগণিত হবে, আর তার পরিণাম হবে ভয়াবহ। হয়তো আমি কেবল অমূলক সন্দেহ করছি। এই বলে হেমাঙ্গিনী স্বীয় বহুমূল্য পরিচ্ছদগুলো কাষ্ঠাধারে সঞ্চিত করতে লাগল। বিলকিস বানুও অগ্রসর হলেন। হেমাঙ্গিনীর সেই দুর্লভ অলঙ্কারগুলো মখমলের পেটিকায় পরম মমতায় সজ্জিত করতে লাগলেন তিনি। বিলকিস বানু ফিসফিস করে সাবধানবাণী উচ্চারণ করলেন, পুরুষ জাতির মতিগতি বড় বিচিত্র ও কুটি। বিশেষ করে মনসুর আলী সাহেবের ন্যায় ধূর্ত ব্যবসায়ী যখন কোনো কিছুর আবদার করে, তখন তার পশ্চাতে লালসার বহনি থাকাটাই স্বাভাবিক। তুই অতীব সতর্ক থাকিস বেটি। সেখানে কোনো বিপদের আভাস পেলে বা কারো দৃষ্টি যদি কুলুষিত মনে হয়, তবে তৎক্ষণাৎ কোনো ছলে সেখান হতে নিষ্ক্রান্ত হাস। হেমাঙ্গিনী একটি ম্লান ও ম্রিয়মান হাসি দিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। তার হৃদয়ের মণিকোঠায় তখন কেবল একটি নামই প্রদীপ্ত হচ্ছিল, নবাব তাইমুর গজনবী। তিনি কি অবগত আছেন যে তার প্রাণের স্পন্দনকে আজ অন্য এক জনপদে অন্য এক পরপুরুষের মনোরঞ্জনের নিমিত্ত অর্পণ করা হচ্ছে?
নাকি নিয়তি আজ তাদের বিচ্ছেদের এক অমোঘ ও বিষাদময় নীল নকশা অঙ্কন করে রেখেছে? সূর্যকিরণ তখন প্রাসাদের পূর্ব দিকের অলিন্দে এক অপার্থিব ও মায়াবী আভা বিকিরণ করছে। সুলতানা আজ উষালগ্নেই শয্যা ত্যাগ করেছে। সে আজ অত্যন্ত নিপুণভাবে নিজেকে সজ্জিত করল। পরনে তার নীলকান্ত মণিসদৃশ গাঢ় নীল মসলিনের এক অপূর্ব বসন, অঙ্গে স্বর্ণালঙ্কার, কেশদামে সুগন্ধি তৈলের সৌরভ। তার মুখাবয়বে আজ এক বিজয়ী হাসি দীপ্যমান। সুলতানা আজ তার আধিপত্য বিস্তারের প্রথম বাস্তব পদক্ষেপটি গ্রহণ করতে যাচ্ছে। সে অবগত আছে যে কেবল অন্তঃপুরে বসে থাকলে লক্ষ্য অর্জন সম্ভব নয়। নবাব তাইমুর গজনবীর হৃদয়ে এবং মস্তিষ্কে স্বীয় স্থান সুদৃঢ় করতে হবে। সে আজ নিজ হাতে অত্যন্ত যত্ন সহকারে লবঙ্গ লতিকা এবং জাফরান মিশ্রিত শাহী ফিরনি প্রস্তুত করল। সুলতানা অত্যন্ত ধীর ও ললিত পদে আভিজাত্যের চরম পরাকাষ্ঠা নিয়ে নবাব তাইমুর গজনবীর ব্যক্তিগত প্রকোষ্ঠের সম্মুখে উপস্থিত হল। তার পশ্চাতে দুজন খাদেম সেই উপঢৌকনগুলো বহন করে নিয়ে আসছিল। দ্বাররক্ষীরা জমিদার পুত্রের পূর্ব নির্দেশানুসারে সুলতানাকে অভ্যন্তরে প্রবেশের অনুমতি প্রদান করল। সুলতানা কক্ষের মধ্যস্থলে দাঁড়িয়ে অত্যন্ত বিনীত অথচ সুমিষ্ঠ স্বরে আহ্বান করল, হুজুর, আপনার প্রাতভোজের বিরতি গ্রহণের লগ্ন সমাগত। নবাব ধীরলয়ে মস্তক উত্তোলন করলেন। সুলতানার এই প্রভাতকালীন উপস্থিতি তাকে ঈষৎ বিস্মিত করল। তবুও তিনি তার বংশীয় আভিজাত্য ও সৌজন্য বজায় রাখলেন। শান্ত কণ্ঠে বললেন, আসুন সুলতানা, আপনি এই অসময়ে এত ক্লেশ স্বীকার করে এখানে কেন? কোনো বিশেষ বার্তা আছে কি? সুলতানা মৃদু হাসল। সেই হাসিতে এক মোহিনী আকর্ষণ ছিল। সে হস্তস্থিত রেকাদিটি তাইমুরের পার্শ্ববর্তী ক্ষুদ্র মেহগনি কাষ্ঠের আধারের উপর রাখল। স্বহস্তে মিষ্টান্নের একটি পাত্র সম্মুখে এগিয়ে দিয়ে অত্যন্ত কোমল কণ্ঠে নিবেদন করল, শ্রুত হল যে আপনি প্রাতঃকাল হতে কিছুই গ্রহণ করেননি। আজ আমি স্বহস্তে আপনার নিমিত্ত এই মিষ্টান্ন প্রস্তুত করেছি। যদি কিঞ্চিত আস্বাদ গ্রহণ করেন তবে আমার এই নগণ্য শ্রম সার্থক হবে। তাইমুর সুলতানার মুখমণ্ডলের দিকে একবার তীক্ষ্ণ অথচ স্থির দৃষ্টিতে অবলোকন করলেন। সুলতানার নয়নে এক অদম্য উচ্চাকাঙ্ক্ষা বিদ্যমান থাকলেও তার অবয়বে এক নিখুঁত আভিজাত্য ছিল। তাইমুর সুলতানাকে অসম্মান করার কথা চিন্তাও করতে পারলেন না। তিনি তাকে আসন গ্রহণের ইঙ্গিত দিয়ে বললেন, আপনি যখন এতটা যত্ন সহকারে এবং স্বহস্তে এটি প্রস্তুত করেছেন তখন তা প্রত্যাখ্যান করার সাধ্য আমার নেই। আপনিও উপবেশন করুন সুলতানা। একাকী মিষ্টান্ন গ্রহণ করা তো এই প্রাসাদের শিষ্টাচার বিরুদ্ধ। সুলতানা অত্যন্ত প্রীত হল। সে ধীর পদে পার্শ্ববর্তী মখমলের আসনে উপবেশন করে তাইমুরের সহিত নানাবিধ বিষয়ে আলাপন শুরু করল। সে এই অঞ্চলের বর্তমান শাসন প্রণালী, গজনবী এস্টেটের গৌরবময় ইতিবৃত্ত এবং স্বীয় বংশের শৌর্যগাথা অত্যন্ত নিপুণভাবে উপস্থাপনা করতে লাগল। সুলতানার প্রতিটি বাক্যের অন্তরালে তাইমুরের চিত্ত জয় করার এক প্রচ্ছন্ন অথচ বলিষ্ঠ প্রয়াস ছিল। সে প্রত্যাশা করছিল যেন তাইমুর অনুধাবন করেন যে সুলতানাই এই প্রাসাদের যোগ্য সম্রাজ্ঞী হওয়ার সকল গুণের অধিকারিণী। তাইমুরও স্মিতহাস্যে সুলতানার বাক্যের প্রত্যুত্তর প্রদান করছিলেন, কিন্তু তার মনের গহন অরণ্যে কেবল একজন নারীরই প্রতিচ্ছবি প্রদীপ্ত হচ্ছিল। তিনি যখন মিষ্টান্নের আস্বাদ গ্রহণ করছিলেন তার স্মৃতিপটে ভেসে উঠছিল হেমাঙ্গিনীর সেই সলজ্জ ও অপার্থিব চাহনি। সুলতানা যখন কথা বলছিল তার কর্ণে প্রতিধ্বনিত হচ্ছিল হেমাঙ্গিনীর সেই নূপুরের সুমধুর নিক্কণ। সুলতানা সশরীরে তার সম্মুখে উপবিষ্ট থাকলেও তাইমুরের সমগ্র চেতনা জুড়ে বিরাজ করছিল তার সেই চিরকাঙ্ক্ষিত বাইজি সাহিবা। তার মনে হচ্ছিল এই পার্থিব মিষ্টান্নের স্বাদের চেয়ে হেমাঙ্গিনীর সহিত যাপিত সেই নিভৃত মুহূর্তগুলো শতগুণে অধিক মধুর। সুলতানা এক মাহেন্দ্র ক্ষণে তাইমুরের নেত্রদয়ের দিকে তাকিয়ে অত্যন্ত আত্মপ্রত্যয়ের সহিত বলল, হুজুর, এই গজনবী প্রাসাদ যেমন বিশাল, এর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা ঠিক ততটাই দুরূহ। আমি প্রত্যাশা করি যে আপনি যেন এই গজনবী প্রাসাদের প্রতিটি ধূলিকণায় স্বীয় পূর্ণ আধিপত্য বজায় রাখেন, আর আমি সেই রাজকীয় অভিযাত্রায় এক নিষ্ঠ ছায়া হয়ে অনুগমন করতে চাই। তাইমুর একটু ম্লান হাসলেন। তার সেই হাসির অন্তরালে এক অলঙ্ঘনীয় প্রাচীর ছিল যা সুলতানা ভেদ করতে অক্ষম ছিল। তাইমুর রেশমি রুমাল দিয়ে হস্ত পরিষ্কার করে বললেন, আধিপত্য আর অধিকার এই দুইয়ের মধ্যস্থলে এক অতি সূক্ষ্ম ও গভীর সীমারেখা বিদ্যমান। তবে আপনার এই সহমর্মিতা আর আপনার হস্তনির্মিত এই অসাধারণ মিষ্টান্নের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনি গজনদী মহলের একজন পরিশীলিত ও মর্যাদাসম্পন্ন সদস্য হিসেবে নিজেকে প্রতিপন্ন করেছেন। সুলতানা মনে মনে অত্যন্ত পুলকিত ও গর্বিত হল। সে ধারণা করল যে তার মায়াজালে তাইমুর হয়তো কিঞ্চিত হলেও অভিভূত হয়েছে।
সে স্বকীয় কল্পনায় এক সুখের সাম্রাজ্য নির্মাণ করতে লাগল, যেখানে সে হবে এই সুবিশাল প্রাসাদের একছত্র কর্ত্রী। বেলা যখন দ্বীপ্রহরে উপনীত হল, গজনবী এস্টেটের প্রধান তরণ দিয়ে এক সুসজ্জিত জবনিকা ঘেরা পালকি ধীর গতিতে নিষ্ক্রান্ত হল। সেই পালকির চতুষ্পার্শ্বে ছিল 10 জন সশস্ত্র প্রহরী, যাদের হস্তে প্রদীপ্ত বল্লম আর কোটিদেশে লম্বিত কৃপাণ। পালকির অভ্যন্তরে উপবিষ্টা হেমাঙ্গিনী জবনিকার এক ক্ষুদ্র ছিদ্র দিয়ে একবার প্রাসাদের সেই গগনচুম্বী গম্বুজগুলোর দিকে অন্তিমবারের মতো দৃষ্টিপাত করল। তার নয়নে আজ কোনো অশ্রুধারা নেই, আছে কেবল এক রাশ গাঢ় অন্ধকার আর অনিশ্চয়তা। সে অনুভব করছিল যে সে যেন এক অজ্ঞাত ও অন্ধকার গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে, যেখান থেকে প্রত্যাবর্তন হয়তো তার ললাটে নেই। ওদিকে প্রাসাদের নিভৃত খাস কামরায় বসে সিকন্দর গজনবী পৈশাচিক শান্তিতে হাসছিলেন। তার অট্টহাসির প্রতিধ্বনি কক্ষের প্রাচীরগুলোতে যেন এক ভয়ানক আতঙ্কের সৃষ্টি করছিল। তিনি দাউদকে আহ্বান করে অত্যন্ত শীতল ও কঠোর কণ্ঠে বললেন, দাউদ, মনসুর আলীকে সংকেত প্রেরণ করো, তার কাঙ্ক্ষিত উপঢৌকন যাত্রা শুরু করেছে।